সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা ছেলে সন্তানের সাথে মায়ের সম্পর্ক একরকম হয়, সেটা আমরা জানি সবাই যে মা একটু ছেলেদের বেশি ভালোবাসেন। আমি নিজেই, আমার মনে আছে আমার মাকে একাধিকবার বলতাম ছোট্টবেলাতে যে তুমি তো তোমার ছেলেদের বেশি ভালোবাসো, আমাকে কম ভালোবাসো। তো এটা আমার মা তীব্র প্রতিবাদ জানাতেন, কিন্তু আমার মনে হতো যে হয়তো বা ওইদিকে একটু মার প্রশ্রয়টা একটু বেশি ছিল। তো যাই হোক, এটা একটা অনুভূতির ব্যাপার। তো ছেলে সন্তানরা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, প্রথমে তারা হয়তো একটু সম্পর্কে জড়ায়, তারপর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। অনেক সময় আমরা আমরা আমাদের কাছে আসা, সেবা নিতে আসা মানুষদের কাছ থেকে শুনি যে ছেলের বউ অনেক সময় বলতে থাকে যে আমার শাশুড়ি না, আমি আসার পর থেকে কেমন যেন ওনার মনটা একটু খারাপ থাকে, কিংবা উনি একটু ছেলেকে বেশি কাছে টানতে চেষ্টা করছেন, এরকম মনে হয়। তো অনেক রকম গল্প আসলেও অনেক অনেক সময় শুনতে হয়েছে, গল্প না, ঘটনাই শুনতে হয়েছে। তো আজকের অনুষ্ঠানের আমরা বিষয়বস্তু তাই ঠিক করেছি, যদিও আজকাল একটু ছেলেরা মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী হয়েছে, তারা বাইরে কাজ করছে। হয়তো বা যারা বাইরে কাজ করছে সেই মেয়েরা অতটা বেশি অনুভব করে না, আমি জানি না, এটা আসলে কোনো রিসার্চ করলে হয়তো পাওয়া যেত, কিন্তু আজকাল একটু কম শুনছি ব্যাপারগুলো। তারপরেও একটা মনে হয় যেন ছেলেটি একটু পর হয়ে যাচ্ছে, ছেলেটি আরেকজনের প্রতি একটু অনুরক্ত বেশি হয়ে যাচ্ছে, আমার প্রতি তার ভালোবাসাটা কি কমে গেল কিনা, এরকম একটা নিরাপত্তাহীনতায় মা কি ভুগতে থাকেন কিনা ছেলে যখন বড় হয়ে অন্য কোনো সম্পর্কে জড়ায় কিংবা বিয়ে করে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে তামিমা তানজিম, তোমাকে স্বাগত অনুষ্ঠানে, তুমি অনেকবার এসেছো আর ও সুন্দর বক্তব্য রাখে অনুষ্ঠানে যখনই আসে। তামিমা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আরেকজন আমাদের অনেক পুরনো অতিথি আছে, মাকসুদ, তো একদম জন্মলগ্ন থেকে আছো আমাদের সাথে, মাকসুদ মালিক। আর মাকসুদ মালিক একজন সাইকোথেরাপিস্ট, ও খুব সুন্দর আমাদেরকে অবদান রাখে যখন এখানে আসে। তো দুজনকেই স্বাগত। তো তুমি কি সিনিয়র? ঠিক আছে, তোমাকে দিয়ে শুরু করি। যেহেতু আজকের আলোচনাটা মায়েদের নিয়ে, আমি পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, যখন ছেলেরা বড় হওয়ার পরে তার সঙ্গী হয়, এতে মায়ের কোনো অনিশ্চয়তা বা মন খারাপের বিষয় আছে কিনা? হ্যাঁ, এটা একটু হয়, কিন্তু এটা সার্বজনীন নয়। কারণ অনেক মাই আছে খুশি হন তার ছেলে যখন সঙ্গী হয়, তার দায়িত্ব নেওয়ার মতো কেউ আসেন, অনেক মাই খুশি হন। তবে কিছু মায়ের ক্ষেত্রে এটা হয় যে মনটা একটু খারাপ হয়, আবার একটা অনিশ্চয়তায় ভোগেন, একটা মিশ্র অনুভূতি হয়। তবে এটা তার একটা মনোবৈজ্ঞানিক ব্যাপার, একটা সামাজিক পারিবারিক একটা সংমিশ্রণ ঘটে, কিন্তু এটাকে অনেকে হিংসার একটা নাম দেয়, যেটা মোটেই উচিত না। এটা আসলে আমাদের যে দক্ষিণ এশীয় যে দেশগুলো, সেগুলোতে হয়ে থাকে, কারণ দক্ষিণ এশীয় দেশগুলোতে ছেলে বড় হয়ে যাওয়ার পরও পরিবারের সাথে থেকে যায়, এটাই নিয়ম। এবং পরিবারের মধ্যে থাকা অবস্থায় তাদের সঙ্গীটা হয়, যে কারণে ছেলেদের আসলে এই যে ট্রানজিশনটা বা সঙ্গীকে পরিবারের সম্পর্কের মধ্যে একটা সংযোগ করার ব্যাপারটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে ওঠে। তো এ ধরনের কিছু ছেলের সঙ্গে কথাবার্তায় কিছু মজার শব্দও আমরা পাই। যেমন একজন আমাকে বলছিলেন যে মা বোন আর আমার সঙ্গীর মাঝখানে তো আমি স্যান্ডউইচ হয়েছিলাম। আবার আরেকটা শব্দ বলে যে চিরা চ্যাপ্টা। তারপর সম্পর্কে অনেক খারাপের দিকে যাওয়ারও ওদের একটা নাম আছে, যে শিলপাটার মাঝখানে মরিচের যে অবস্থা, এরকম। তো এইসব নাম ছেলেরা বলে থাকে যখন তাদের সঙ্গীকে পরিবারের সংযোগের ব্যাপারটা হয়। অ্যাকচুয়ালি মায়ের যে ব্যাপারটা ঘটে, উনি অনেক নিষ্ঠার সাথে, আবেগের সাথে তার ছেলেটাকে বড় করে। তো ছেলে যখন সঙ্গীকে আনে, তার আবেগীয় একজন শেয়ারার তার সাথে আসে, মার কাছে এরকম একটা অনুভূতি হয়, এখন হয়তো আমার আর প্রয়োজন নেই ছেলের জীবনে, হয়তো ছেলে আর আমাকে আগের মতো ভালোবাসবে না, সময় দিবে না, কাছে আসবে না, এরকম একটা অনুভূতি তার মধ্যে আসে। আবার দেখা যায় যে যখন সঙ্গী চলে আসে, ব্যাপারটা মার কাছে এরকম লাগে যেন মাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এখন অবসরে যাওয়ার সময় হয়ে গেছে, এরকম একটা অনুভূতি বোধ করতে থাকেন। কিন্তু এই বিষয়টা কিন্তু সব মায়েদের ক্ষেত্রে হয় না। যে মায়েদের সাথে সন্তানের বন্ধনটা একটু
অ্যাংশাস অ্যাটাচমেন্টের মধ্য দিয়ে আসে, মানে ছোটবেলা থেকে মা অনেক বেশি বাচ্চাকে নিয়ে মানে অস্থিরতায় থাকেন, টেনশনে থাকেন, বিচ্ছিন্নতার ভয় থাকেন। এই মায়েদের এই অনুভূতিটা হওয়ার চান্স থাকে। আরেক ধরনের মায়েদের এটা হয় যারা খুব বেশি ছেলে বাচ্চার সাথে মানে এতটাই মানে মিলেমিশে একাকার একটা সম্পর্ক, তখন তাদের মধ্যে এটা হয়। ওনারা আসলে সম্পর্কের বাউন্ডারিটা বুঝতে পারে না যে কতটুকু ছেলের সাথে মায়ের সম্পর্কে একটা সীমারেখা থাকবে এবং সঙ্গী আসলে তার সাথে সীমারেখাটা কী হবে। তো এই বিষয়গুলো যত মায়েদের মধ্যে হোক না কেন, আসলে এটা কোনো অস্বাভাবিক বা অস্বস্তিকর অসুস্থ কিছু বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। এবং সঙ্গী আসার পর সম্পর্কটা আস্তে আস্তে সময় যেতে যেতে মায়ের একটা অভিযোজন প্রক্রিয়া চলে, ছেলেরও চলে। এই অভিযোজনের মধ্য দিয়ে এরা একটা সমঝোতায় যায়। কিন্তু Not যদি always though. হ্যাঁ, তাও আবার সবসময় যে হয় তা না। কিছু ক্ষেত্রে এটা হয় না। যে ক্ষেত্রে হয় না সেটা হচ্ছে, ধরেন মা যদি ছেলের সম্পর্ক হয়ে যাওয়ার পরও সেখানে একটু মানে ইনক্লুড হওয়ার বা ইন্টারফেয়ার করার একটু চেষ্টা করেন, তখন ঝামেলাটা হয়। আবার যদি মা ওই সঙ্গীর সাথে নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে, অথবা ছেলেকে উনি এমন আবেগীয় সব মানে অপরাধ বোধে ফেলে দেয় যে আমি তোমার মা, আমার ঋণ আছে, এ ধরনের আবেগীয় কথা মাধ্যমে ছেলেকে অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, কোলে পিঠে বড় করেছি, এ ধরনের আবেগীয় অপরাধ বোধে ফেলে দেয় এবং সীমারেখাগুলো বুঝতে পারে না, তখন এই ঝামেলাগুলো বেশি হয়। এবং এগুলো কিন্তু সব মায়েদের হয় না। যে মায়েরা নিজেরাই নিজেদের ব্যক্তিগত আবেগীয় জায়গাটায় একটু কমতি পেয়ে থাকেন, অসন্তুষ্ট থাকেন, তাদের হয়। আমরা আবার আসবো। জি। আরো আরো কথা নিশ্চয়ই বলার আছে এখানে। মাকসুদ, তোমার কাছে পরে আসি, একটু ফোন নিয়ে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে। জি, হ্যাঁ, আসসালামু এবার আলাইকুম। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। সমস্যাটা হচ্ছে আমার ছোট ভাইয়ের, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা। 2016 মানে 10 বছর আগে থেকে হুম। আমার ছোট ভাইকে মাদকাসক্ত আছে। আচ্ছা। তো সমস্যাটা হচ্ছিল, তারপর 2018 সালে তাকে আমি ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই। কোথায়? মানে আমি ঢাকায় তাকে চিকিৎসা করাই। ঢাকায়? জি জি, ঢাকায়। আচ্ছা। তারপর আপনার চিকিৎসা পরে 2020 সালে হুম। সে তার পছন্দে বিয়ে করে। এর একদিন বিয়ের 3-4 মাস পরে সে তার শ্বশুর বাড়িতে সেটেল হয়ে যায়, মানে চলে যায় শ্বশুর বাড়িতে। আচ্ছা। আমি আমার মাকে নিয়ে থাকি, সে তার শ্বশুর বাড়িতে থাকে। হুম। এবং আমাদের যোগাযোগ হয় প্রতি মুহূর্তে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে 2000 সে মানে বিয়ের পরে একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে চাকরি করতো আপনার। হুম। তখন মাঝে মাঝে আপনার ড্রাগস নিত হুম। একটু একটু। আর আর দুর্ভাগ্যবশত আসলে আমার যে পরিবার ওইটাও খুব আমার পুরো সার্কেল ফ্যামিলিতে একটু হাইফাই মেনটেন করে চলে। তো হুম। উৎসব ওকেশনে এরা ড্রিঙ্কস মিক্স করা, মানে আমি ছাড়া সম্ভবত আমার পুরো পরিবারের সবার এই একটা ট্রেডিশন আছে ভাইদের মধ্যে আর কি। আচ্ছা। এরা কন্টিনিউ ড্রিঙ্কস করবে, কি করবে কোনো উৎসব ওকেশনে। হ্যাঁ। হুম। তো তাকে আমি 21 সালে আমি আমার অনেক কাজিন সহ তাকে আমি, মানে আমার যেখানে আমি বাস করি হুম। ওই জায়গার একটা জায়গা থেকে, স্পোর্ট থেকে, মানে তারা নেশাগ্রস্ত হতো, তাদেরকে আমি নিয়ে আমার বাসায় রাখছিলাম আর কি। এটা তার বিয়ের পরে আপনার হুম। 21 সালে। তারপর আবার সে চাকরি টাকরি করে, ব্যবসা করে। 24 সাল আপনার সে কিন্তু গণ অভ্যুত্থানের সক্রিয় একজন যোদ্ধা। আচ্ছা। খুব ভালো, সবকিছু ঠিক ছিল। তারপর বন্যা আসলো, বন্যা তো সক্রিয় ছিল। তো আমার একটা কাজিনের সাথে ও আপনার ব্যবসা করছে ফ্রিল্যান্সিং এ। হুম। সেখানে সম্ভবত ওর কোনো টাকা পয়সা লেনদেন ছিল। তো আমি আবার আমার মা আপনার ওর কোনো ব্যাপারে আমরা জড়াই না আর কি। আচ্ছা। ওর সুবিধা অসুবিধা ছাড়া হুম। ওর ফাইন্যান্সিয়াল ব্যাপারে ওর শ্বশুর বাড়িতে বা ওর সাথে আমার মা কোনো জড়াই না। আচ্ছা। 24 সাল থেকে সে কন্টিনিউ মোবাইলে জুয়া খেলতেছে আপনার, আর ড্রাগস নিচ্ছে, ইয়াবা সেবন করতেছে। হুম। তো থাকে তো শ্বশুর বাড়িতে। হুম। ওর এখন মাত্রাটা এমন হয়ে গেছে যে আমাদের অনেক বড় পরিবার, হুম। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত আত্মীয় আছে সবার কাছ থেকে ও টাকা চায়, টাকা নিয়ে রাখছে আপনার, ঋণ করছে। হ্যাঁ। হুম।
এই যেমন ধরুন এক বছর যাবত যে সমস্যাটা আমরা ফেস করছি যে ও বিভিন্ন জায়গাতে ঋণ করে। আচ্ছা আমাদের ফ্যামিলি অনেক বেশি পরিচিত। আমি একজন শিক্ষক, আমাকে একটু চিনে মানুষ হুম ফ্যামিলির বেসিসে। এগুলো আমাকে ফেস করতে প্রথমত। আরেকটা এখানে ফেজ হচ্ছে যে ওর ওয়াইফ, মানে আমার ছোট ভাইয়ের যে বউ, হুম হুম, সে কোন একটা কারণে মানসিক ভাবে তার একটু প্রবলেম আছে আপনার। আচ্ছা মানে এটা বিয়ের পর থেকে একদিন নোটিস করলাম আপনার যে সে একটা কথাকে অন্তত যতক্ষণ 50-60 বার না বলবে হুম যে কোনো একটা ব্যাপার, যে কোনো কথাই হোক। আর সে শ্বশুর বাড়িতে থাকে আপনার, তার শ্বশুর যিনি মানে আমার ভাইয়ের শ্বশুর, হুম ওনার কাজ হচ্ছে সারাদিনের লেকচার দেওয়া। মানে একটা থাকে না যে আমার কোনো কাম নাই, উনি কিছু করে না, উনি বেকার। আচ্ছা ওই সংসারটা কিন্তু আমার ছোট ভাইয়ের বউর উপরে আছে আচ্ছা বেসিক্যালি। তো ওই লোকের সারাদিনের কাজ হচ্ছে যে সারাদিন লেকচার দেওয়া। হ্যাঁ, আচ্ছা আর আমার ছোট ভাইয়ের সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে ও মানসিক ভাবে মানে একটা ব্লেম গেম খেলা খেলে সে। আচ্ছা যে কোনো ব্যাপারে মানে আমি ভিকটিম, আব্বু মারা গেছে আমি ভিকটিম, হুম হুম, আমার ভাইয়া অসুস্থ হয়েছে আমার ডিভোর্স হয়েছে ভাইয়ার আমি ভিকটিম, আম্মু অসুস্থ হয়েছে আমি ভিকটিম। এই একটা ভিকটিম প্লে খেলা করে, এরপরে আপনার নেশাতে ঢুকে যান। আচ্ছা আমি যে প্রবলেমটাতে পড়ছি, আমি তো আমার মাকে নিয়ে থাকি প্রথমত। হুম ওদের এই জিনিসগুলো এসে পড়ে আমার মায়ের উপরে। হুম, আর আমার মায়ের তো স্ট্রোক 3 বছর আপনার, আর আমিও একজন হার্ট পেশেন্ট। হুম এখন আমি মানে জিনিসটাকে ম্যানেজ করবো কিভাবে, বিশেষত আমার ভাইকে, হ্যাঁ হুম আমার ভাইয়ের বউকে। আমি কি করবো আমার না কোনো কিছু বুঝতেই পারছি না, বা কোনো আমার মানে মেন্টালি আমি খুব স্টাক ব্যাপারটা নিয়ে যে ফেস করবো কিভাবে। ওকে আবার রিহ্যাবিলিটেশনও দিতে পারবো না আপনার, হুম কারণ হচ্ছে ও অলরেডি একটা হিউজ অ্যামাউন্ট লোন করে রাখছে, যেটা আমি 4-5 দিন আগে জানতে পারলাম। সরি অলরেডি ও অলরেডি একটা বড় অ্যামাউন্ট লোন করে রাখছে। ও লোন করে ফেলেছে আচ্ছা জি, আচ্ছা মানে একটু যার টাকা কারণে- পয়সার একটু অসুবিধা হচ্ছে এখন হ্যাঁ, যার কারণে ওকে আমি যে রিহেবে দিব তাকে ম্যাডাম, হুম হুম তার শ্বশুর বাড়ি থেকে আবার প্রবলেমটা তো ওর শ্বশুর বাড়ির মধ্যে এত বেশি প্রভাবিত, ওর শ্বশুর বাড়ির দ্বারা আপনার হুম হুম মানে আমি আপনাদেরকে আসলে ব্যাপারটা হয়তো বুঝে বলতে পারবো না যে কতটা প্রভাবিত। আচ্ছা তো আসলে আমি সত্যি আমি এক্সপ্লেন করতে পারবো না যে ওর শ্বশুর বাড়ির প্রতিটা সিদ্ধান্তই ভুল হচ্ছে ওদের। আমার ভাইয়ের জন্য, আমার ভাই কিন্তু এমন মানুষ না যে ঋণ করা বা এগুলো কিন্তু তার মানে রক্তে এত বছর ছিল না আপনার। এগুলো শুরু হয়েছে আজকে 1.5-2 বছর। হ্যাঁ, আচ্ছা 4-5 দিন আগে আপনার সে 20,000 টাকা পাইছে। হুম টাকাটা আমার আরেক ভাগিনার কাছ থেকে পাইছে, এবং ভাগিনা তার আমার ছোট করে বউয়ের হাতে নিয়ে টাকাটা দিছে। তো ও যত টাকা উপার্জন করে ওই টাকাগুলো কিন্তু ওর ওয়াইফই পায়। আচ্ছা তারপর ওর ওয়াইফ একটাই কথা আমরা বারবার বলে, ভাই ওর অনেক দেনা, ওর অনেক দেনা, ওর অনেক দেনা। ওর কিছু দেনা কিন্তু আমরাই পরিশোধ করছি, আমি আমার মা আমরা পরিশোধ করছি আপনার। হুম এখন প্রবলেমটা হচ্ছে মানে আমি আমার ভাই আবার খুব চাপা, কথা বলে না আপনার। হুম মানে আমি তো কখনো ওর আব্বু আমার বাবা ছোট বয়সে মারা যান, ওকে অনেক মানে আমি অনেক প্যাম্পারিং করে বড় করছি, টু বি অনেস্ট আপনার। হুম এখনো কোনো প্রয়োজন হলো আমার সাথে ডিসকাস করা আমার সাথে, কিন্তু এই ব্যাপারে কোনো কথাই সে বলে না, একদম মুখে কুলুপ আটায় রাখার মতো অবস্থা। হুম তো এখন আমি কোনো সমাধান পাচ্ছি না যে আমি তার সাথে কিভাবে কি ডিসকাস করবো বা কি করবো, আমার মানে মাথায় আসলে কাজ করছে না। মানে ও যে দেনাটা ওর এখন কি চাকরিটা আছে ও কি কাজ করছে ওর প্রবলেমটা হচ্ছে ও গত 6 মাসে হুম 3 জায়গাতে চাকরিতে গিয়েছে, এবং যেখানে সে চাকরিতে যায় হুম সেখানে সে একটা বড় অ্যামাউন্টের ঋণ করায়। মানে চাকরি যেখানে চাকরি নেয় সেখান থেকে লোন নেয় এটা ওর ওয়াইফ আমাকে বলে যে ও লোন নেয় বিদেও চাকরি ছেড়ে দেয়। এটা হচ্ছে ওর ওয়াইফের স্টেটমেন্ট আমাদের কাছে আপনার। না কিন্তু মানে যাদের চাকরি পাবার পরে কি ও লোন নিতে পারে মানে কোথা থেকে লোনটা নিচ্ছে ও হচ্ছে কি গত মানে 6 মাসে ও একটা মোবাইল অপারেটিং মানে মোবাইল বিক্রি করে দোকানে চাকরি করে, যেখানে কিস্তিতে মোবাইল টোবাইল বিক্রি করে। হুম তো দেখা যায় অনেক ক্লায়েন্ট ওকে কিস্তির পেমেন্ট করে না, হুম এই জাতীয় টাকা পয়সা আছে এগুলো সে আপনার রেখে থাকে। আচ্ছা তো সেটার ব্যাপারে ভাইয়ের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন কি ও কি উত্তর দেয় ও কি ওর দিক থেকে কোনো ব্যাখ্যা আছে কি এটার আমি কথা বুঝিনি, ক্ষমা করবেন আমাকে। মানে ও কি ব্যাখ্যা করতে পারে যে কেন সে লোনটা নেয় বারবার করে
না, ও আমাকে, আমি যখন প্রশ্ন করি হুম, আমাকে কোনো প্রশ্নের উত্তরই দিবে না সে। মানে কি বলে, আমি প্রশ্নের উত্তর দেব না, না কি চুপ করে না, চুপ, থাকে? একদম চুপ আপনার, চুপ থাকে। একদম চুপ। মানে আমি যে জিজ্ঞেস, যেমন আপনার ও 1 বছর আগে হুম বা 1.5 বছর আগে আমি জানি সে 3,20,000 টাকা পাইছে। হুম সে কি করছে আমি সেটা জানি, শ্বশুর বাড়ি বা কি করছে আমি এভরিথিং জানি, কিন্তু আপনার তারপরও সে আমাকে এটা বলো না যে আমি এখানে এখানে এটা খরচ করতাম। ওর কোনো সন্তান আছে? ওর ওর একটা সন্তান হয়েছিল 2022 সালে। আচ্ছা, ওই সন্তানটা মারা যায় জন্মের 4 দিন পর। আপনার সন্তানটা মারা যায় আপনার 2022 সালে। কিভাবে? ওর সন্তানের হার্টে হোল ছিল। আচ্ছা, সেটা কি ওকে মানসিক ভাবে কোনো না বেশি? না, ওদের হাজবেন্ড, মানে আমি আর আমার আম্মুকে ওই বাচ্চার মৃত্যু যতটা এফেক্ট করছে এখনো, হুম এর 1% ওদের, আমি এখন দেখিনি ওদেরকে, কারণ ওরা আজকে 4 বছরে না মৃত্যুবার্ষিকী পালন করে, না জন্মদিন পালন করে, না কোনো কিছু করে। আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে আমার কোনো, ইভেন তাদের গত সপ্তাহে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। আচ্ছা, ওকে। এমনি ওয়াইফের সঙ্গে ওর আচরণটা কেমন? ওর ওয়াইফ হচ্ছে ওই যেটা বললাম আপনার, সারাটা দিন ঝগড়া করে, হুম হুম এরপরে রাত হলে ও ঘর থেকে বাড়ি যায়। হুম ওরা ঝগড়া করে আপনার, ওদের আচরণটা একটু অদ্ভুত। আচ্ছা, ওরা মনে করেন আমার ঘরে আসছে, আমাদের বাসায়, হ্যাঁ, হুম দুইজন কন্টিনিউ ঝগড়া করতেছে। এই কোরবানি ঈদের কথাই বলি, ঈদের দিন ওরা আসছে, হুম কন্টিনিউ ঝগড়া করতেছে, আমার উপর কান্না করে। হুম তারপরে একটু পরে তারা বেরিয়ে গেছে ঘর থেকে, তুমুল ঝগড়া করে বেরিয়ে গেছে, কিন্তু হ্যাঁ আচ্ছা 10-15 মিনিট পর আপনি যদি একটু ইনফরমেশন নেন কোথায় আছে, হুম আপনি জানতে পারবেন যে ওরা ফুচকা খাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ কোথায় গেছে? ফুচকা খাচ্ছে, পিজা খাচ্ছে, এরকম কিছু। ও আচ্ছা, মানে দে আর হ্যাভিং গুড টাইম। আচ্ছা, মানে ওকে। আই হ্যাভ নো আইডিয়া যে ওরা রিলেশনশিপটা নিয়ে আমি না বুঝি না আপনার। হুম, সেটাই। মানে এই ঝগড়া এই ভালো, এরকম একটা আর কি, মেঘ আর রোদ একই সাথে দেখা যাচ্ছে। ঝগড়া কিন্তু ম্যাম এক্সট্রিম লেভেলের, মানে ঝগড়ার মাত্রাটা আপনার মানে নিজে না দেখলে হুম, ইউ ক্যান বিলিভ যে পুরো ফুল লেভেলে যাচ্ছে। কখনো কি ফিজিক্যাল ভায়োলেন্সও হয়? জি, হয়েছে, ফিজিক্যাল ভায়োলেন্স হয়েছে আপনার। হুম হুম ওকে, একটু লাইনে, আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? ম্যাম আমি মানে এজ এ ব্রাদার হুম আমি কি করবো যেন আমার ভাইটাকে আমি এই জায়গা থেকে একটু মানে অ্যাডজাস্ট করে বের করে নিতে পারি, বা আমি কি করতে পারি আমি কিছু বুঝে উঠতে খুবই পারছি না। কঠিন প্রশ্ন। ও তো অ্যাডাল্ট তো, তাই না? হাউ ওল্ড ইজ হি নাও? কত বয়স? ও অ্যাডাল্ট, বুঝছেন ম্যাম, বাট হি ইজ স্টিল এ চাইল্ড, মানে ওর না না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বাট ওর বয়স কত এখন? অ্যাপ্রক্সিমেটলি 30, 30 20 এরকম। ওকে, হ্যাঁ, একটু লাইনে থাকতে হবে। আমরা Yeah. এটা খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছে, জানি না আমাদের কাছে কোনো সদুত্তর তেমন আছে কিনা, ভালো উত্তর। একটু লাইনে থাকতে হবে। মাকসুদ, প্রশ্ন থাকলে করো। আপনারা কি 2 ভাই না আরো ভাই বোন আছেন? আমরা 2 ভাই আপনার, আমি বড় ও ছোট। আপনি বড় আর উনি ছোট আর কি। জি, এমনি শ্বশুর বাড়ির ওনাদের কোনো কমপ্লেইন নাই যে ওনাদের মেয়ের জামাই এরকম করে? ওনারা কোনোভাবে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কখনো কি বলেছে? না, শ্বশুরবাড়ি আপনার যতবার কমপ্লেন করেছে, আমরা আমার ভাইকে আমি নিয়ে আসছিলাম, কতটা হ্যাঁ 25 সালে আমি আমার ভাইকে আমার বাসায় নিয়ে আসছি। নিয়ে আসার 10 থেকে 15 দিন পরে আবার শ্বশুর শাশুড়ি ওকে নিয়ে যায় ওই বাসাতে। এখন আমি জানি না ওরা কেন এত কমপ্লেনের পরও নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে, আমার এই প্রশ্নের উত্তর আমার কাছে আসলে জানা নেই। আপনার ফ্যামিলিগতভাবেও কখনো বসেন না যে এটা একটা তো না, আমরা বসতে চাই কিন্তু ওরা বসে না। মানে ওর শ্বশুর, মানে আমি আপনাকে সত্যি বলবো, ওর শ্বশুর মানে সম্ভবত এক্সট্রিম লেভেলের মানসিক রোগী আপনার। ঠিক ওই আছে, ভদ্রলোকের সাথে বসাটা আমি নিজেকে মেন্টালাইজ ছিলাম, বাসানো এক সমান আমার কাছে মনে হয়। আমি সহজে ওনার সাথে কথা বলি না আসলে। ঠিক আছে। হুম, তামিমা, কোশ্চেন আছে? আপনি বলছিলেন ওনার ওয়াইফের একটু মানসিক রোগ আছে বা এরকম একটা কিছু বলছিলেন, এটা জি, জি, যদি জি। একটু খুলে বলতেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ওর মানে আমি যখন হসপিটাল ঢাকাতে, হ্যাঁ, ও আমার খবর নিচ্ছে না। আম্মু ঢাকা হসপিটালাইজ, ও আম্মুর খবর নেয় না, কথা বুঝেন। বাট আমরা যদি ওকে একদিন কল না করি, ও ঝগড়া করে আমাদের সাথে। তারপর হচ্ছে ও সারাদিন একদম অনেস্টলি বলছে, সারাদিন চিন্তা থাকে কিভাবে আমি আর আম্মু অসুখে থাকবো, আর আমার ভাই কিভাবে আমার থেকে, আমার মায়ের থেকে দূরে থাকবে,
হিউজ টাইপ অফ গেম প্ল্যান ও গত কয়েক বছর মানে পরিচালনা করতে হয়। এটা হচ্ছে বিষয়, আচ্ছা মানে যেটা অনেক হাস্যকর ব্যাপার আপনার। আচ্ছা, মানে এরকম কি যে আপনার ভাইকে নিয়ে ওনার স্ত্রী, ওনার শ্বশুর শাশুড়ি, ওনারা সবাই ভালো আছেন? না না, ওরা ওই ওই বাসায় তো আমার তো যাতায়াত হয় আম্মুর, ওরা ওইদিকে ভালো নেই। মানে ওদের যে পরিবারটা, সত্যি বলতে কি আমার ভাইয়ের জন্য ওদের পরিবারটা অনেক কিছু সাফার করতে হচ্ছে, এটা অনেস্ট ব্যাপার। কিন্তু ওনারা চায় না আপনারা ইন্টারফেয়ার করেন, এই তো? না, ওনারা আমাদের ইন্টারফেয়ারেন্সও চাচ্ছে না, আবার আমাদের কাছে কমপ্লেইন যে করে আমরা কোনো সমাধান দিলে সমাধান তো তারা চাচ্ছে না যে করি। কিন্তু এখন মানে এট এ মোমেন্ট আমার ভাই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমি যদি কোনো স্টেপ না নেই, সত্যি বলতে কি জানেন, মানে আমি তো আমার ভাইকে হারাই ফেলবো। মানে আমার মা তো হারিয়ে ছেলে ফেলার আমার অর্থটা কি? হ্যালো, জি জি, সরি। হারিয়ে ফেলার অর্থটা কি? আর এছাড়াও তো আমি খুব ভয় পাই যে কখনো সুসাইড করে, মানে না হারিয়ে, আচ্ছা সুইসাইড কখন করে ফেলতে, সুসাইড করে, কখন সে তার ওয়াইফকে মেরে ফেলে। আপনার ওর ওয়াইফ এত টর্চার করে, আপনার এত টর্চার, মানে আমি ভাসুর হিসেবে এটা বসে সহ্য করতে পারি না। ওর সাথে যা করে আমি এটা নিতে পারি না। কোনো এক্সাম্পল কি দেওয়া যায় যে এটা এই ঘটনাটা ঘটিয়েছে, এ ধরনের আচরণ করেছে? আপনাকে আমি একটা ঘটনা বুঝাই বলি, আপনি বুঝবেন। হ্যাঁ, ছোট সালে 2023 সালে সে আমাদের পরিবারকে কনভিন্স করেছে যে আমার থেকে আমার মাকে আলাদা করে দিবে, করে সে আমার মাকে তার বাপের বাড়ি নিয়ে গেছে। কথা বুঝছেন? হ্যাঁ, হুম, সেবা করার কথা বলে। তারপর ঠিক 7 দিন পরে আমার মায়ের সাথে বাজে আচরণ করে আমার মাকে ওই বাসা থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, আদর করে নিয়ে গেছিল, পরে বেশ বের করে দিয়েছে। একদম আমাদের ফ্যামিলির সাথে বসে আমাকে আলাদা করে, মানে আমি আমার তো ওয়াইফ না, আমি একা মানুষ। হুম, তো আমি আলাদা করে, আমাকে আলাদা করে আমার মাকে ওদের সাথে নিয়ে গেছে সেবা যত্ন করবে রাখার জন্য। এক্সাক্ট 6 দিন পর আমার মাকে ওই বাসা থেকে উনি বের করে দেন। ওকে এমন অজ্ঞানিত আছে যেটা মানে আপনি ভাবতেও পারবেন ওকে, না। ঠিক ও আছে। সরি ম্যাম, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের বিরতির সময় হয়ে গেছে, তো আচ্ছা, আমরা বিরতি থেকে ঘুরে এসে আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে, কেমন? অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, আর আমাদের সবার সহমর্মিতা থাকলো। আমরা ঘুরে আসছি, হ্যাঁ, বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতো ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে মা আর ছেলের সম্পর্ক। যখন ছেলে কোনো নতুন সম্পর্কে জড়ায় বা বিয়ে করে, মা তখন নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা সেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন ইন বিটুইন, সেটা হচ্ছে যে তার ছোট ভাইকে নিয়ে উনি খুব অসুবিধায় পড়েছেন। ছোট ভাইয়ের কিছু আচরণ, তার বিয়ের সম্পর্কের কিছু অসুবিধা, সব কিছু নিয়ে উনি একটা ভীষণ ছোট ভাইকে খুবই ভালোবাসেন এবং উনি কীভাবে ভাইটাকে সাহায্য করতে পারেন এটা আমাদেরকে প্রশ্ন করছিলেন। তো আমরা আলোচনা করতে পারিনি, শুধু তার কথাগুলো শুনেছি। আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি, তাদের কাছ থেকে একটু আলোচনাটা শুনি। তো তুমি আগে বলতে চাও? হ্যাঁ, এটা হলো যে অবশ্যই মানে উনি একটা কষ্টের মধ্যে আছে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি, এইরকম যিনি আসক্তির মধ্যে রয়েছেন, মানে আমরা অনেকে হয়তো অনেকভাবে চেষ্টা করি, কিন্তু উনি যদি কোনোভাবেই কোঅপারেশন না করে জিনিসটা খুবই কঠিন হয়ে যায়। তো ওনার জন্য যেটা আমার একটা ওপিনিয়ন হচ্ছে যে একটা জিনিস ভাবা যে কিছু বিষয় আছে যে ওনার হাতে আছে, আর কিছু আছে আসলে ওনার হাতে নাই। যেটা নাই সেটা নিয়ে হয়তো বা উনি কিন্তু ওনার শ্বশুর, ওনার ওয়াইফ বা আরও অনেক কিছু নিয়ে চিন্তা করছেন। ছেলের ভাইয়ের শ্বশুর, হ্যাঁ, ভাইয়ের শ্বশুর অনেক কিছু নিয়ে চিন্তা করছেন। এই ইস্যুগুলো আসলে ওনার আয়ত্তের মধ্যে নাই। ফলে যেটা আমার আয়ত্তের মধ্যে নাই সেটা নিয়ে যখন আমি অনেক ভাবছি, তখন আমি হয়তো বা মূল ফোকাস থেকে অনেকটা দূরে সরে যেতে পারি। যেমন একটা বিষয় আছে যে উনি যদি এই জিনিসটা নিয়ে সারাক্ষণ ভাবতে শুরু করেন, একসময় ওনারও কিন্তু আমরা এটাকে বলি যে প্রাণশক্তির ক্ষয়, মানে উনিও কিন্তু অসুস্থ হয়ে যাবেন। এই মাদকাসক্তির বিষয়টা হচ্ছে যে আমরা বলি 3টা সাপোর্ট আসলে লাগে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। একটা হচ্ছে যে এটাকে ফুললি স্ক্রিনিং করিয়ে যদি সাইকিয়াট্রিক কোনো কিছু মনে হয় সেখানে রয়েছে। মাদকাসক্তি এখন কিন্তু এটা নিজেই একটা মানসিক রোগ, আর কখনো কখনো বলা হয় যে এর পিছনে কোনো মানসিক রোগ থাকতে পারে যেটা তার এই আসক্তিকে ছাড়াতে পারছে না।
তাহলে তার সেইখানে কিন্তু ওই চিকিৎসার আওতা না আনলে কিন্তু এটা একটা বিশাল অসুবিধা। হ্যাঁ, কিন্তু মানে মাদকাসক্ত কেউ থাকলে সাইকিয়াট্রিক মেডিসিন দিয়ে কিন্তু ফেরানো যাবে না, না। আমি আসছি আরো দুইটা বিষয় আছে। আরেকটা হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আমরা যেটা বলি, তার যে এই অসুবিধাগুলো রয়েছে, ওই যে উনি বলছে যে উনি কথা বলে না, জবাব দেয় না, অথবা ওনার ওয়াইফের সাথে সারাক্ষণ একটা ঝগড়া ফেসাদ লেগে আছে, ওই মানুষটা হয়তো বা মানসিকভাবেও আরো অনেক ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। সেটার একটা পার্ট আছে যেটা আমাদের সাইকোথেরাপি বা কাউন্সিলিং ওটাকে সাপোর্ট দেয়। আর থার্ড আমরা বলি যে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট। মানে আমরা এখানে অনেক সময় অনেক নেগেটিভ কথা হয়তো বা অনেক বলি, কিন্তু এটা ওনার জন্য, ওনার ছোট ভাইয়ের জন্য এটা অনেক বড় একটা আশীর্বাদের মতো যে বড় ভাই কিন্তু ওনার কথা ভাবছে এখন। তাহলে এই তিনটা বিষয়ের সমন্বয় না হলে আসলে ভাইকে রেস্কিউ করা কিন্তু খুব একটা কঠিন বিষয়। তাহলে প্রথম কথা হচ্ছে আমি বলবো যে উনি যদি ওনার এক্সপিরিয়েন্স থেকে দেখে যে ওনার ভাইয়ের জন্য সবকিছুই করছে কিন্তু ভাই তো এগিয়ে আসছে না, তাহলে একটা হতে পারে যে আজকে যেভাবে উনি কথা বলছে, উনার মনের ভিতরে যে অবস্থানটা তৈরি হয়েছে, উনার কিওরের জন্য উনারও আসলে একটা সহযোগিতা দরকার। যেখানে গেলে উনি হয়তো বা যে আমরা যে কথাগুলো বলছি আরো ডিটেইল আউট করে উনি একটা প্ল্যান করতে পারে। মানে যিনি আমাদের ফোন ফোন করেছেন করেছেন, উনি হ্যাঁ, নিজেই সাহায্য নিতে পারেন, সহযোগিতা নিতে আসতে পারেন। এটা এমন না যে ওনার কোনো ধরনের সাইকিয়াট্রিক ইস্যু বা ওইরকম নেগেটিভ কোনো কিছু চিন্তা করা না, কারণ এই স্বল্প পরিসরে আমরা হয়তো বা আরো ডিটেইল আউট করতে পারছি না। ফলে উনি একটা, আমরা যেটা বলি বিজ্ঞান ভিত্তিক একটা ওয়ে আউট উনি করতে পারবেন। ফলে উনার যে মানসিক চাপ, যে যন্ত্রণা উনি ভোগ করছেন, ওই কষ্ট যেটা ভোগ করছেন, সেটা থেকে উনি রিলিফ হতে পারবেন একদম। এবং সেই ক্ষেত্রে এমন, কারণ টাকা পয়সার যে খরচের বিষয় বলছেন, উনি একটা দিতে দিতে একসময় পারবেন না, কারণ সে যদি আসক্তি থেকে বের হতে না পারে তার একটা ডিমান্ড থাকবেই ওই জিনিসটাকে ক্যাচ করার জন্য। ফলে সে অফিস থেকে লোন নিচ্ছে, এটা একসময় করতেই থাকবে, এটা ম্যাসাকার অবস্থা যেতে পারে। ফলে উনি এখানে এসে বিজ্ঞান ভিত্তিক ওয়ে আউটগুলো যদি জানতে পারে, তখন উনি হয়তো সেইভাবে ইন্টারভেনশনটা করতে পারে, কারণ ওনাকে ট্রিটমেন্ট প্রসেসে আনতেই হবে। না আনলে কিন্তু এটা সম্পূর্ণ কিওর হবে না। এবং কাউন্সিলিং, সাইকিয়াট্রি এবং ফ্যামিলি সাপোর্ট। এবং তুমি যেটা বললে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে, যে যদি ওই যে আসলে যার কথা ভদ্রলোক বলছিলেন, ভাইয়ের কথা, ভাইকে নিয়ে এখন তো কিছু করা যাচ্ছে না, অন্তত উনি নিজেও যদি সেবাটা গ্রহণ করেন তাহলে ওনার হয়তো আরো বেশি ক্ল্যারিটি আসবে, আরো স্বচ্ছতা আসবে চিন্তার মধ্যে, তখন উনি হয়তো আরেকটু একটু ছড়িয়ে ভাবতে পারবেন। কারণ উনি বলছিলেন যে ওনাদের সমাজে একটা অবস্থান আছে, উনি সেই চাপের মধ্যে আছে যে মানুষজন হয়তো ওনার ভাইয়ের এই অবস্থানটা নিয়ে ওনাদের সাথে কথা নেগেটিভলি হয়তো বা কথা বলে, ফলে সামাজিক প্রেশারও কিন্তু ওনার রয়েছে। কিন্তু এটা যে আসলে ওনার মনের বিষয়টাকে আরো অনেক বেশি প্রভাবিত করবে, তার চেয়ে একটা জায়গায় এসে আমাদের মতো কারোর সাথে যারা এই প্র্যাকটিস করেন তাদের সাথে কথা বলাটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে জরুরি। কারণ এইটা ওনার গ্র্যাপসে আছে, ভাই এখন আসলে গ্র্যাপসে নাই। উনি বলছে যে ও শ্বশুর বাড়িতে চলে যাবে, কয়েকদিন এসে থেকে আবার ওইভাবে নিয়ে যায়, আওতার মধ্যে থাকছে না। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলবো যে ওনাদের পরিবারের মার কথা বলেছেন, ফলে ওনাদের মাঝেও যদি এই নেগেটিভ বিষয়গুলো আসতে থাকে, মা এবং উনিও হয়তো হ্যাপিনেসটাকে পাবে না, তাই না? মাও তো নিশ্চয়ই প্রভাবিত হচ্ছে, একদম সেই জায়গাটায় আছেন। ফলে আমরা যদি বলি যে পরিবারের একজন মানুষের এই অবস্থানটাকে বুঝতে হলে ওনারা আমাদের মতো কারো কাছ থেকে হয়তো বা বিষয়গুলো একটু ভালোভাবে জানতে পারেন। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এটাই অনেক, মানে দিস কুড বি দ্য ফার্স্ট স্টেপ আর কি। তামিমা, মাকসুদ ভাই মোটামুটি পুরোটাই কভার করেছে। আমি বলবো ওনার আসলে এখন নিজের প্রতি আর নিজের মায়ের প্রতি, এটাই তো ওনার বর্তমান পরিবার, এই জায়গাটায় ওনার একটু ফোকাস করে ওনারা দুজন কিভাবে সুস্থ থাকতে পারেন এটাতে উনি প্রায়োরিটি দিয়ে থাকতে পারেন, যেহেতু ওই সাইডটা এখন কিছু করার না, আওতার বাইরে চলে গেছে। আর ভাই উনি বলছিলেন যে মোবাইল জুয়া খেলায় ঢুকে গেছে, তো একবার জুয়া খেলায় ঢুকে গেলে এই লোন করার ব্যাপারটা বাড়তেই থাকবে। এটা ওই লোন করাটা আসলে জুয়া খেলার জন্যই হয়। সো উনি যদি এই জায়গায় সাহায্য করতে যায় তো উনি বিপদে পড়ার একটা চান্স আছে, কারণ ওই ধার করা লোকগুলো তখন ওনার কাছে আসবে টাকা পাওয়ার জন্য, বা ছোট ভাই ওনাকে দেখিয়ে দিবে যে আমার ভাই শোধ করে দিবে এরকম। তো সেই ক্ষেত্রে ওনার আসলে নিজের আর ঝামেলা না বাড়িয়ে নিজেকে, নিজের মাকে কিভাবে ভালো রাখা যায় এদিকে উনি মনোযোগ দিতে পারেন। আচ্ছা, একটা কথা আমরা জিজ্ঞেস করিনি, মাও কি ছোট ছেলের জন্য কান্নাকাটি করে বড় ছেলেকে একটু, মানে হয় না যে একটু বলা যে বাবা কিছু কর,
মানে ওখান থেকে উনি কিছুটা প্রভাবিত হচ্ছেন কিনা হওয়ার তো এটা আমাদের কথা। জিজ্ঞেস করা হয়নি কারণ আর কি। মারা তো দুই ছেলের জন্যই ওনার খারাপ লাগার কথা। যেটা ভালো থাকে তাকে বলে যে বিপদে আছে তাকে সাহায্য করার জন্য, এটা খুব স্বাভাবিক। মানে ওইটাও কিন্তু অ্যাডিশনাল একটা প্রেশার pressure প্রেশার ওনার জন্য রাইট, তার মধ্যে এটা ওনার জন্য একটা অ্যাডিশনাল প্রেশার। এই কারণেই উনি এতটা কষ্ট পাচ্ছেন, মাকে সেভ করতে পারছে না। একদমই। তো মাকসুদ যেটা বলেছে যে উনি সাহায্য নিলে জি। সবচেয়ে ভালো হয়। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি যে সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, একটু জোরে শুনতে চাই যে। হ্যাঁ, হ্যাঁ, এবার ভালো আমার যে সমস্যাটা হচ্ছে, আমার ছেলের বয়স হচ্ছে 18 বছর আর কি, আচ্ছা। 18-19 বছর। হুম। এসএসসি পরীক্ষা দিয়েছে ও। আচ্ছা। ওর সমস্যা হলো ওই সবসময় ঘরের দরজা বন্ধ করে থাকে, হুম হুম। আর হলো ওই মোবাইলের প্রতি খুবই আসক্ত আর কি। আচ্ছা। হ্যাঁ, পড়াশোনার অত মনোযোগী না। মোবাইল এবং বন্ধু বান্ধবকে সে প্রাধান্য দেয়, এবং সবচেয়ে বড় সমস্যা সে ঘরের দরজা সবসময় বন্ধ রাখে আর কি, হুম। দিনে রাতে সবসময়। আচ্ছা। এটাই আর কি। এ বিষয়ে কি সমাধান পেতে পারি? ছোট্ট করে তো শুনলাম, আসলে আরো ভাই বোন আছে ওর? এক বোন আছে। বোন কি ওর ছোট? বোন বড়, ও ভার্সিটিতে পড়ে আর কি। আচ্ছা। বোন বোন মানে বোনের কোনো সমস্যা নেই আর কি ওই না, ধরনের? বোনের কোনো সমস্যা নেই। আচ্ছা। আর বোনের সাথে ভাইয়ের সম্পর্কটা কেমন? খুব একটা ভালো না আর কি। ভাই বোনের সম্পর্ক অতটা ভালো না। সেটা একটু যদি শুনতাম, কেন ভালো না, মানে কি হচ্ছে তাদের সম্পর্কের মধ্যে? একটু টিভির ভলিউমটা শূন্য করতে হবে, হ্যাঁ, জি জি। একদম জিরো করে দিতে হবে। হুম। তো ওনার সম্পর্ক ভালো না, আর ছোটবেলা থেকেই একজন আরেকজনকে কেন জানি সহ্য করতে পারে না আর কি। একদম ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে। কত বয়সের গ্যাপ ওদের? জি, বয়সের গ্যাপ কত ভাই বোনের? বয়সের গ্যাপ 4 বছরের মতো আর কি। আচ্ছা। 4-4.5। মানে ছোটবেলাতেই ওরা যখন বড় হচ্ছিল তখনই ওদের সবসময় একটু ঝগড়া বিবাদ হতো নাকি কি হতো? ঝগড়া বিবাদ না, বড় বোন হিসেবে ছোট ভাইকে কোনো কিছু ভুল ত্রুটি ধরলে, পড়ার কথা বললে, কিংবা একটু কি করলে, সেগুলো নিয়ে আর কি একটু দুইজনে একটু ঝামেলা করতে আর কি। ভাইকে কি একটু বেশি আদর করা হয়েছে? না, সেরকম কিছু না আর কি। অনেক সময় মায়েরা একটু বেশি আদর করে ফেলেন না ছেলেকে? একটু ওইরকম চোখে পড়ার মতো ওইরকম কিছু না আর কি। আচ্ছা। একটু তো করেই, চোখে পড়ার মতো এরকম না। আচ্ছা। তো ওর মানে কেন ঝগড়াটা লাগতো, কেন ভাই বোনের মধ্যে কেন সদ্ভাবটা হলো না? দেখা যাচ্ছে যে বড় বোন ছোট ভাইকে একটু শাসন করতেছে। ওই শাসনের দৃষ্টিতে অবশ্য দেখতে, আমার মেয়ে তার ভাইকে ওই শাসনের দৃষ্টিতে দেখতে আর কি সবসময়। আদর করে যে একটা ভাইকে বলবে সেরকম বলবে। আমি বুঝাইছি যে তোমার ভাইকে, ছোট ভাইকে তুমি আদর করে বলো বা ভালোভাবে বলো, তাহলে সে শুনবে। তো মেয়ে অতটা শুনতো না, এই সবসময় মানে একটু শাসন কথা করে কি বলতো। করতো? ওকে মারধর করতো মাঝে মাঝে? না, ওইরকম অত মারধর করতো না আর কি। ওইরকম মারধর করার বিষয় ছিল না। হুম এমনি চড়থাপ্পর একটু দুধের মাথায় একটু ছোট করে একটু চর মারতো আর কি। হুম। এরকম আর কি। তো মানে ভাই বোনের সম্পর্কটা আর ওরকম হৃদ্যতা আর হয়নি, বন্ধুত্ব আর হয়নি পরে? না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়নি, গাঢ় সম্পর্ক না আর কি। ওকে। আর ও যে দরজাটা বন্ধ করছে এটা কবে থেকে শুরু করেছে? এটা ও প্রায় 1.5 বছর থেকে আর কি। তার আগে করতো না? তার আগেও করতো, কম করতো আর কি। কিন্তু এই 1.5 বছর থেকে সে একবারে দরজা বন্ধ করে দিয়ে সবসময় থাকে আর কি। তাকে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করছি আমরা, দরজা না দেয়। হ্যাঁ, অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো অবস্থাতে সে শোনে না এটা। তার ঘরের বাসার ভেতরে ঢুকলি সে দরজা লাগিয়ে ভেতরে থাকবে আর কি। ঘুমানোর সময় দরজা দিবে, খাওয়ার সময় দরজা দিবে। হ্যাঁ, মানে ও দরজা কি বলে? জি, বক্তব্যটা কি? ওর বক্তব্যটা কোনো ব্যাখ্যা নাই আর কি। তার ভালো লাগে না, দরজা বন্ধ খুলে রাখলে তার ভালো লাগে না। তোমরা কোনো প্রশ্ন করবে? একটু সময় নিতে চাচ্ছি। এমনি ফ্যামিলির সাথে বাবা মাকে অত প্রাধান্য দেয় না, বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দেয় আর কি।
কাশি সরি আমি প্রশ্ন করছি। আচ্ছা, এমনি ওর আর আমি বাবা হিসেবে একটু পড়াশোনার চাপ বেশি দিলে সে ওটা আরো এতে বিপরীত করে আর কি। কাশি আসতেছে। আচ্ছা, ওর মায়ের সাথে ওর সম্পর্ক কেমন? মার সাথে বা আমার থেকে মায়ের সাথে একটু সম্পর্ক ভালো। আচ্ছা, মা তো অতটা চাপ দিয়ে বলে না, আমি একটু চাপ দিয়ে বলি বা সবসময় তাকে একটু তার ভুলগুলো ধরার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। আর আপনার মা- সাথে? আমি আমার সাথে একটু দূরত্ব বেশি আর কি। আচ্ছা, হ্যাঁ, মার সাথে কিছুটা দূরত্ব কম আছে, কিন্তু ওই আমার কথাগুলো কি সে বেশি ইগনোর করে আর কি। আচ্ছা। ওর তো এখন বয়স বললেন 18, তাহলে এটা শুরু কত বয়স থেকে? এই 2 বছরের মতো হলো বেশি আর কি। তার 1.5 বছর, আগেও 2 একটু বছর একটু হলো। ছিল বলছিলেন, সেটা তার কখন আগে একটু থেকে? ঘরমুখী ছিল আর কি, একটু ঘরমুখী ছিল, কিন্তু অতটা ছিল না আর কি। আমি কি 15-16 বছর ধরতে পারি? হ্যাঁ, ধরা যায়। আচ্ছা, তার আগ পর্যন্ত কি সবকিছুই ঠিক ছিল? হ্যাঁ, মোট আগে থেকে সে লেখাপড়ার প্রতি একটু অমনোযোগী আর কি, গুরুত্ব দিতে চায় না আর কি। আচ্ছা, আর ও মোবাইল পেয়েছে কত বয়স থেকে? মোবাইল পেয়েছে এরকম বছর 3 বছর হলো। এটা কি ওই যে 2020-তে যখন আমাদের ক্লাস চলে আসলো মোবাইলের মধ্যে, তখন থেকেই? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ওই যে তখন মোবাইল অতটা পায় নাই, কিন্তু পরে এসে রেগুলার পাইছে, তখন ওই পড়ার জন্য মোবাইলটা দেওয়া হতো আর কি, হ্যাঁ। করোনার কারণে আর কি। আচ্ছা, অনলাইন পড়াশোনার কারণে তার সময় মোবাইলটা সে পাইছে আর কি, ওই ওসিলায় আর কি। জি, বুঝতে পেরেছি। মাকসুদ ভাই প্রশ্ন? এমনি ওর মানে ও যে স্কুলে যে যায়, স্কুলের কোনো কমপ্লেইন আছে ওর ওর জন্য যে স্কুলে হ্যাঁ, গেল? স্কুলে কমপ্লেন আছে, অনেক সময় দেখা যায় যে ওই যে বিশেষ করে কোচিং এ গেলে টিচারদের অনেক সময় অ্যাবসেন্ট থাকে, কোচিং ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, শিক্ষকদের একটু অবাধ্য হওয়ার টেন্ডেন্সি আছে আর কি। আপনারা কি কখনো না, আমরা শুনে- যেরকম কড়াকড়ি শিক্ষকদের কথা মেনে চলছি, ওইভাবে অতটা করে মেনে চলে না আর কি। বা স্কুলে বন্ধু বান্ধব ক্রিয়েট করতে পারে না, বা ওদের সাথে বুলিং এর শিকার হয়, নেগেটিভ কোনো আচরণের শিকার হয়েছে, এইভাবে না কখনো না, share ওগুলো হয় করেছে? না আর কি, বরঞ্চ বন্ধু বান্ধব সার্কেলটাই বেশি জোরালো আর কি। আচ্ছা, ওর বাবা মা দুজনের সম্পর্কটাও কেমন দেখছে? জি, বাবা মার সম্পর্কটা ও কেমন দেখে বড় হয়েছে? বাবা মার মধ্যে ও বন্ধুত্ব দেখেছে? বন্ধুত্ব দেখেছে, মাঝে মাঝে তো পারিবারিক বিষয়ে সামান্য কিছু কথা কাটাকাটি বা একটু রেষারেষি তো থাকি। সেটা নিয়ে ও কি কখনো মন খারাপ করতো যে তোমরা কথা না কাটাকাটি? না, ওইরকম মনটা ওইরকম পর্যায়ে না, আর ওই মন খারাপ করার মতো ওইরকম না। আচ্ছা, মানে ও কি পরিবারের সাথে সম্পর্কটা মানে ছোটবেলায় কি মিশতো, নাকি মানে এই যে আইসোলেশনে চলে গেল, এটা কি ছোটবেলাতে তো ছিল না? আগে তো মিশতো সবার সাথে, বাবা মার না, সাথে। আগে সবার সাথে বেশি, আমার সাথে বেশি মিশতো আর কি। যখন ছোট ছিল সে আমার সাথে আমাকে ব্যাপকভাবে ফিল করতো আর কি। আমি আমি চাকরির সুবাদে যখন বাইরে চাকরি করছি, এমন অবস্থা ছিল আমাকে মানে চাকরি যাওয়া কঠিন হয়ে যেত আর কি। আমাকে কোনোভাবেই বাসা থেকে ছাড়তো না আর কি ছুটিতে আসলে। কবে কিন্তু- থেকে একটু বিচ্ছিন্নতা তৈরি হলো ওর মধ্যে? মানে কবে থেকে ও এতটা চাইছে না বাবাকে? আমাকে চাচ্ছে না বেশ আগে থেকেই আর কি, মানে যখন ওই করোনা যখন আসলো আর কি, করোনার থেকেই আমার কাছ থেকে মোটামুটি সে দূরে চলে গেল আর কি। মোবাইল টোবাইল যখন ব্যবহার করা শিখলো, বন্ধু বান্ধবের সাথে যখন গেম খেলা শিখলো, হ্যাঁ, তখন থেকে আমাকে আর ফিল করে না আর কি। কিন্তু আগে ব্যাপকভাবে ফিল করতো আমাকে তারা কিছুই বুঝতো না আর কি। আচ্ছা, পরিবারের সবাই একসাথে বসে খাওয়া হয় রাতের খাবারটা? না, এইটাও একটা ভালো কথা মনে করছে না। ও একসাথে বসে ওই যে ঘরের মধ্যে খাবার নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, নিয়ে যাও নিজের ওর মতো করে ও খাবে ঘরের দরজা দিয়ে। কিন্তু সেটা প্রথম থেকে অ্যালাউ করা হয়েছে বলেই তো করেছে, তাই না? হ্যাঁ, সেটা প্রথম থেকে ওই যে অ্যালাউ করা হয়েছে, এটা ঠিক। এখানে তো মানে আমাদের একটা 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 মিল সবাই একসাথে খাওয়া তো খুব জরুরি পরিবারের হ্যাঁ, সবাই মিলে, তাই না? জি জি জি। সেখানে ও আমি যখন নিয়ে বাসায় গেছে ছিলাম না তো, ঘরে। মা ছিল, অনেক সময় তো কাজ কামে ব্যস্ত থাকতো, ওর মতো করে চলছে আর কি। হ্যাঁ, আমি তো আমার সাথে তো বেশ একটা লম্বা পিরিয়ড
গ্যাপ ছিল আর কি, বাইরে থাকতাম আমি। বোনের সাথে তো এমনি বললেন যে সম্পর্ক ভালো ছিল না, মানে এই কারণে কি আপনারা ওকে অনেক কখনো ফিজিক্যাল পানিশমেন্ট, মারামারি কি ছিল অনেক বেশি? না না, বেশি না, ওর সাথে একটু লাগালাগি হচ্ছিল, সময় শাসন করতে বড়জনে, কিন্তু আমাদের সাথে আমরা দুইজনকে করছি, কিন্তু ওইভাবে হয়নি, ক্রাশ হয়নি, কিন্তু ভাই বোনে আমি ওরকম শাসন টাসন করি নাই, বা ওরকম দুইজনকে শাসাইছি, যখন এরকম করছে দুইজনকে শাসানো হচ্ছে আর কি। ওর রেজাল্ট কেমন হচ্ছে পরীক্ষার? তো পড়ালেখার প্রতি অমনোযোগী, মানে খুব একটা গুরুত্ব দিচ্ছে, এমনি মেধা ভালো, পড়লে অল্প পড়লে না না, সেটা তো রাখতে বুঝতে পারে। পারছি, রেজাল্টটা হচ্ছে কেমন? মোটামুটি আর কি, রেজাল্ট খুব আশানুরূপ না আর কি। সেটা কেমন একটু জানলে ভালো বুঝতে পারতাম। ধরেন মনে করেন যে একটা সাবজেক্টে 50 থেকে 60-র মধ্যে নাম্বার থাকে, 50-60% নাম্বার থাকতে পারে। আচ্ছা, ও কি কোন ক্লাসে পড়ে? এসএসসি দিয়েছে। এসএসসি SSC দিয়েছে, দিয়েছে। এখনো রেজাল্ট Result মাত্র হয়নি, 20 মাত্রই তো তারিখ দিয়েছে, হবে। এসএসসি তো মাত্র হলো। 20 তারিখ রেজাল্ট। ও কেমন কেমন রেজাল্ট হবে বলে আশা করছে? আমাদের ধারণা ওর কথা অনুযায়ী হয়তো এ গ্রেড হবে আর কি, এ গ্রেড থেকে এ মাইনাসের মধ্যে থাকবে আর কি, এ গ্রেডও থাকতে পারে, এ মাইনাসও থাকতে পারে, সেটা এ কি গ্রেডই বেশি পাওয়ার সম্ভাবনা আর কি। মানে ও কি আলোচনা করেছে সেটা যে কেমন কেমন দিয়েছে? পরীক্ষা দিয়ে এসে আমাদের সাথে কথা বলতো যে ভালোই দিয়েছে, আচ্ছা। কতটা খারাপ করছে সেটাও বলতো, কতটা ভালো করছে সেটাও বলতো। আচ্ছা, আর এমনি সে কিন্তু মানে কি কি করতে চায় জীবনে, মানে তার কি করার ইচ্ছা বা তার আচ্ছা, পড়ার ইচ্ছা, সে দেশের বাইরে যাবে, তার এরকম হকটাই বেশি। ইংলিশ ভার্সনে পড়ে, তো তার চিন্তা ভাবনা সে এ লেভেল করে দেশের বাইরে পড়ালেখা করার সবটাই বেশি আর কি। আপনারা কি ওই ব্যাপারে সাপোর্টিভ, না আপনাদের অন্য কোনো স্বপ্ন না, আছে এখন তো ওকে? আমরা বাধ্য হয় সাপোর্টেড, কারণ দেশের লেখাপড়া করতে হলে তো অনেক কম্পিটিশনের বিষয়, অনেক কম্পিটিশনের বাজার, কিন্তু সেই হিসাবে যেহেতু মিডিয়াম লেভেলের লেখাপড়া করে, আমাদের সায়া আছে, ঠিক আছে, তুমি যদি ভালো করতে পারো, ওভাবে সবকিছু ঠিক থাকতে পারো, তুমি যদি খেতে পারো, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সায়া আছে ক্ষেত্রে। আচ্ছা, এমনি যদি ওকে বলা হয় যে তোমার দরজার নকটা আমরা ছুটিয়ে দিব আর মোবাইলটা লিমিট করে দিব, তাহলে ওর রিয়াকশন কি হতে পারে, বা এই না, ধরনের কোনো? রিয়াকশন, কঠিন রিয়াকশন, আমি এগুলো পড়ছি আর কি, অনেক সময় কঠিন রিয়াক্ট করে বসে আর কি। কি রকম? আমার সাথে এই নিয়ে মানে বাসা থেকেই চলে গেছে এরকম, মানে মানে রিয়াকশনটা খুব বাজে রিয়াকশন করে আর কি। তখন আমি ঘরের দরজা বন্ধ, মিস্ত্রি ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ খুলে আলাদা করে রাখছি, সেটা না গ্যান্দাম করছে, ভাঙচুরি কি, তারপরে মোবাইল এক সময় কৌশল করে সরাই ফেলছিলাম, কিন্তু তার মোবাইল সে এখন কোনোভাবেই সে ছাড়বে না, এবং ঘরের দরজা বন্ধ থেকে সে কোনোভাবেই নিজেকে করতে পারবে না। ঘরে কি কাউকে যেতে দেয়, পরিষ্কার করতে দেয়? হ্যাঁ, তো সেগুলো দেয় আর কি, সেগুলো আমরা ডাকলে খুলবে, আমরা গেলে, কিন্তু আমাদেরকে সেখানে অবস্থান করতে দেয় না, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই তো? হ্যাঁ, অনেক, আমার একটা কি যেন প্রশ্ন মাথায় এসেছিল, এখন মনে পড়ছে না। ও আচ্ছা, যেটা জানতে চাচ্ছিলাম যে ওর মানে বন্ধু বান্ধবরা কি বাসায় আসে কখনো? হ্যাঁ, আসে, বন্ধু বান্ধব 2-1 জন আসে, বাসায় আসে। আসলে পরে ওরা ওর ঘরে ঢুকে যায়? ঘরে ঢুকে যায় না, ওটা ঢুকে যায় না ওইভাবে, হ্যাঁ, তখন দরজা দেয় আর কি, বন্ধু বান্ধব আসলে ঘরের দরজা দেয় আর কি। স্মোক করে কিনা? বন্ধুরা কমই আসে, ওই যায় বন্ধুদের কাছে বেশি আর কি। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনার বলুন। ছেলে কি কোন রকম মানে সিগারেট বা কিছু গ্রহণ করে? হ্যাঁ, সিগারেট আমরা একদিন ধরছিলাম আর কি, সিগারেট গ্রহণ করছিল লুকিয়ে আর কি, ওটা সেটা কি আমাদের তো শুধুই ধরা সিগারেট পড়ছে, না ওটা আমরা সাথে আর কিছু নেওয়া হয়? এই শাসন বিষয়ে করার পর। জানেন কিনা? জি, মানে অন্য কোনো নেশা? জি না জি। না 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 না, আচ্ছা, এই ব্যাপারে আপনারা নিশ্চিত? জি, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আচ্ছা, বন্ধুদের সাথে যখন থাকে তখন কি স্মোক করে, বাইরে গেলে? সেইটা আসলে তো আমরা ধরার তো আমাদের কোনো উপায় নেই। আচ্ছা, ঘরের বাইরে ভেতরে করে, মানে একদম ধোঁয়া জমে যায় এরকম? না না, ওরকম না, ঘরের ভেতরে এখন আমরা ধরার ওই যে যখন আমরা এটা করছি তখন থেকে আর বাসার ভেতরে এরকম না, বাইরেও মনে করে না আর কি, আমাদের মনে হয় আচ্ছা, যেটা।
আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক বলেন। আছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের শুভ কামনা থাকলো সবারই, ওর জন্য, সবার জন্য আমরা আলোচনা করছি, কেমন? ওকে, কে বলবে? তামিমা বলো আগে। আচ্ছা এটা এই ছেলেটার আসলে একটা দরজা বন্ধ করে রাখা, কথা না বলা, এটা হচ্ছে এই ছেলেটার একটা যোগাযোগ। ওর এটার মাধ্যমে ও কিছু বলতে চাচ্ছে যে আমি তোমাদের সাথে সম্পর্কটা এরকমই রাখতে চাচ্ছি, হয়তো তোমাদের সাথে এক ধরনের বার্তা আর কি, জি মেসেজ। একটা মেসেজও এভাবে দিচ্ছে। হয়তো পড়াশোনা জিনিসটায় খুব আনন্দ পাচ্ছে না, ওর করতে কষ্ট হয়, ও এটা বোঝাতে চাচ্ছে। ওর মোবাইল অনেক ভালো লাগে, ওর স্বাধীন জীবনটা অনেক ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে মোবাইলে ওর এটা সেটা দেখতে ভালো লাগে। সো ওভাবেই ও থাকাটাকে গুছিয়ে নিয়েছে। আর তাছাড়া এখন ম্যাট্রিক পরীক্ষার ছুটিটা চলছে, ও এই সময়টাকে এভাবে আনন্দদায়কভাবে কাটাতে চাইছে। তো এই জিনিসটা কিন্তু শুরু হয়েছে বেশ আগে, করোনার সময় আমাদের পুরোটা জাতির এই যে এই স্কুল গোয়িং বাচ্চা, কলেজ গোয়িং বাচ্চা, এদের হাতে মোবাইলটা এসে একটা বিশাল জনগোষ্ঠী মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন শুরু হয়ে গেছে। তো পরবর্তীতে ওটা ম্যানেজেবল হয়নি, ম্যানেজ করাটা সম্ভব হয়নি, কারণ এর পরেও মোবাইলেই টিচাররা পড়াশোনা দিচ্ছেন, ক্লাস দিচ্ছেন, নোটস দিচ্ছেন, তো মোবাইলটা দিতে হচ্ছে। এখন মোবাইল বন্ধ করে দেয়াটাই যে সমাধান তা কিন্তু না, মোবাইলের ভিতরে অনেক জরুরি কাজও থাকে। সো মোবাইল বন্ধ করে ওকে কন্ট্রোল করা যাবে, দ্যাটস নট কারেক্ট। সো আমার মনে হয় বাচ্চাটাকে, বাচ্চা বলবো নাকি 18 বছর তো হয়ে গেছে, মানে ওকে এই পরিবারের সাথে যে সম্পর্কটা এই জায়গায় পৌঁছে গেছে, এই সম্পর্কটাকে যদি আরেকটু মনোযোগ দিয়ে, আরেকটু ইফোর্ট দিয়ে একটু রিগেইন করার একটা প্রসেসে আসা যায়, যেমন 20 তারিখে রেজাল্ট দিবে, যাই রেজাল্ট করুক, এটা যদি পরিবারের দিক থেকে অনেক আনন্দের সাথে গ্রহণ করা হয়, ওকে অ্যাপ্রিসিয়েট করা হয়, ওকে ওর বাবা মা জড়িয়ে ধরা, প্রশংসা করা, ওর সাথে আত্মীয় স্বজনকে ডাকা, হ্যাঁ, মানে ও যেন ভ্যালু ফিল করে, ও যাই করেছে সেটা একটা মূল্যায়ন আছে। এরপর আবারও কলেজেও যাবে, তখনও যেন ওকে এই বিষয়গুলোতে বাবা মা খাওয়া দাওয়া আদর যত্ন, মানে ওর সাথে সম্পর্কটাতে যদি ওনারা একটু এফোর্টটা বাড়ান, ও হয়তো একটু বের হয়ে আসবে, অ্যাটলিস্ট দরজাটা খুলবে। তারপর আবার ক্লাস শুরু হলে ও আবার ব্যস্ত হয়ে যাবে, মোবাইল চাইলেও এত সময় ও বসে থাকতে পারবে না। সো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে ছেলেটাকে যে একদম অ্যাডিকশনে চলে গেছে এটা আমরা এখনই বলতে পারি না। আর ও এখনো বন্ধুদের সাথে কথা বলে, তারপরে খাওয়ার সময় বের হয়, প্রয়োজনে কথাবার্তা বলে, খাবারটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যায়, কিন্তু বের হচ্ছে খাবার নেওয়ার জন্য। সো এটাকে আমরা খুব জটিল কোনো মানসিক রোগ হয়ে গেছে আমরা বলতে পারছি না। ভাইয়া যদি কিছু যোগ করেন। আপনার সাথে যেটা আমরা একটা কথা অনেক সময় বলি যে ইফ দেয়ার ইজ নো কানেকশন দেয়ার ইজ নো কারেকশন, মানে আপনার সাথেও যদি আমার কানেকশন না থাকে, আপনি আমাকে যতই আদেশ উপদেশ দেন না কেন, সেটা কোনোভাবে তুমি ওটা ধর্তব্যের মধ্যে নেবে না। তো যে হিস্ট্রি বলছে যে কানেকশনটা আস্তে আস্তে ছুটেছে আর কি, সে একদিনেই কিন্তু দরজা বন্ধ করে দেন, অনেক ধরনের সিমটম ছিল। তার মানে আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে রেজাল্ট। আমরা রেজাল্ট দেখে যদি এখন আতঙ্কিত হই অথবা উদ্বিগ্নতা বেড়ে যায়, তাহলে আসলে কোনো কাজ হবে না। যে কারণে আমরা যেটাকে সোর্স বলি, যেখানে উৎস হয়েছে, আপনারা যেটা রিলেট করছিলেন, আমাদের আসলে সেই জানালা হিসেবে যদি ধরি, কিছু উইন্ডো আমাদের খুলতে হবে তার সাথে এই কানেকশনটা তৈরি করার জন্য। একটা জিনিস যেমন বলেছে, বোন বা বাবার চেয়ে মার সাথে তার একটা বোঝাপড়াটা ভালো, বলছিলেন যে অ্যাটলিস্ট মার সাথে আছে। তো এই বার্তাগুলো, পজিটিভ বার্তাগুলো আমরা হয়তো বা মার সাথে দিতে পারি। আরেকটা হচ্ছে যে ওর জীবনে গোল আছে, কিন্তু মানে আমরা অনেক সময় বলি না যে আমরা গোল থেকে বিচ্যুত হয়ে গেছি, তাহলে তো আমরা আসলে জীবন থেকে অনেক কিছুই দূরে সরিয়ে দিব। তাহলে তার একটা বলছে অন্তত বাইরে যেতে চায়, যেটা আছে ওনাদেরও একটা সাপোর্ট আছে যে আমরা তোমার সাথে আছি। মানে অনেক সময় হয় কি যে আমরা বল থেকে, তার মানে তো ও আমাদের থেকে দূরে চলে গেছে, মানে ও তো দরজা বন্ধ করে আছে, ও বোধহয় আমাদের আর কেউ না, এটা কিন্তু আরও কানেকশনটাকে লুজ করে দিবে। তো সেই জায়গাগুলোকে দেখা এবং ওর পছন্দের জিনিসগুলো যেগুলো আছে, যেগুলো দিয়ে অন্তত পক্ষে আমরা শুরু করতে পারি, সেই যখন সে একটু বের হয়, কথা বলার সুযোগ আসে, আমরা হয়তো ওই সময় কেন দরজা বন্ধ করে রাখছে, পড়ালেখা, ওই যে বলছেন যে বাবা কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটায় খুব আসতে পারে না, মনে হয় মাইনাসে বা এ পাবে, কিন্তু সে যে এই
তার ইস্যু নিয়ে এই পর্যন্ত আসতে পেরেছে, এটাও কিন্তু একটা বড় বিষয়। এগুলোকে বেসমেন্ট হিসেবে ধরে কানেকশনটা আসলে তৈরি করা। আর আরেকটা হচ্ছে যে আমরা তো আমাদের এই অবস্থান যে ওই যে বললাম যে দরজা বন্ধ, আপনি বলছিলেন যেটা একদিনে হয়নি, তো আমাদেরকেও আবার ওই সময়টুকু কিন্তু দিতে হবে, তাড়াহুড়া করলে হবে না। ও যেমন নিজেকে ক্লোজ করেছে, ওকে ওপেন করতে হলে আমাদের আবার একটু ধৈর্য নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে যদি মনে হয় যে ওই বাবা মা ওনারা যদি নিজেরা সাফার করছে, তাহলে সেটার জন্য তারা নিজেদেরকে হিল করার জন্য আমরা যেটাকে বলি তারা নিতে পারে। অনেক আমাদের কাছে কিন্তু অনেকে আসে, বাচ্চাটা আসতে চায় না কাউন্সিলিংয়ে, বাধ্য হয়ে মা বাবারা আসছে আমাদের কাছে যে আমাদের কি কোনো কিছু করণীয় আছে কিনা। আমরা তখন আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আসলে এই মুহূর্তে কি করা দরকার, যেটা আপনিও বলছেন আপাও বলছে। তো এই ক্ষেত্রে হয়তো বা কিছু জায়গায় ওনারা এত চিন্তা উদ্বিগ্নতা নিয়ে কিছু জিনিস মিস করতে পারে, সেগুলো আমরা হয়তো বা যারা প্রফেশনাল আছেন কোথাও গেলে ওনারা কানেক্ট করে দিতে পারে। ফলে এটা একটা মানে হ্যাপি এন্ডিং এর দিকে যেতে পারে। খুব হারি আপ করলে কিন্তু এখানে তাড়াহুড়া করলে কিন্তু এখানে হবে না, কারণ তার ক্লোজ ইয়েটা বলছে, কারণ হিস্ট্রি আছে, বোনের সাথে তার সম্পর্ক বা বাবা মার যে ইয়েটা রয়েছে সেটা একটা গ্যাপ তো হয়েছে আমাদেরকে। তো আমাদের একটু ধৈর্য ধরে সেটা করতে হবে। আর ওনারা যদি মনে করেন মা বাবা বা বোন কিন্তু এখন ভূমিকা রাখতে পারে, এখন তো শি ইজ অ্যাডাল্ট, ফলে তার না কিন্তু বোনের সাথে একটা তো বিচ্ছিন্নতা হয়ে গেছে ছোটবেলা থেকে। হ্যাঁ, কিন্তু ওই যে বলছি এখন হয়তো বোন রাগ করে থাকতে পারে, আমি বলছি বোনও যদি আমাদের কাছে আসে, তারও কিছু আচ্ছা। মেসেজ আমাদের কাছে যদি আসে, মা বাবা এবং বোন উনিও হয়তো বা কোনো না কোনো জায়গায় ওনার একটা জায়গা পরিবর্তন করতে পারে, যেহেতু উনি বলছে বোনের কোনো সমস্যা নাই। তাহলে ইফ শি ইজ হেলদি, উনি যদি ওইভাবে মানসিকভাবে অনেক দৃঢ় হয়, আজকে দিনে এসে হয়তো উনি বুঝতে পারবে যে ঠিক আছে আমি এইভাবে দেখতে পারি জিনিসটাকে, তো ওনারও একটা চেঞ্জ আসতে পারে। ফলে ভাই হয়তো বা সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারে যে আচ্ছা ঠিক আছে, তো কোনো না কোনো একটা ওয়ে আউট হতে পারে। সো একটু স্লো যেতে পারি, ওনারা এটাকে দেখতে পারে, আর আমরা একটা কানেকশন তৈরি করার জন্য আমাদের জানালাগুলোকে খুলি। ও দরজা বন্ধ করেছে, কিন্তু আমরা আমাদের মনের জানালাগুলো খুলে তার কাছে যাওয়ার চেষ্টা করি। মানে মাকসুদ ভাই যেটা বলতে চাচ্ছে যে মা বাবা বড় বোন এই তিনটা মানুষের যে যার জায়গা থেকে যদি নিজেদের Try রোল করে। থেকে কিছু চেষ্টা করেন এবং ছোট্ট একটা কন্ট্রিবিউশন বা ছোট্ট একটা ইফেক্টে কিন্তু বিরাট ফলাফল আনে। তো এই তিনটা মানুষ নিজেদের আমার জায়গা থেকে হ্যাঁ। ছোট্ট কিছু ইফেক্ট করতে পারলেই কিন্তু একটা চেঞ্জ শুরু হবে। আমার রিসেন্ট ক্লায়েন্ট এরকম, ও মা বোন অনেক আগে আমার কাছে আসছে যে ছেলেকে আনতেই পারে না। দিন শেষে ছেলে আসছে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসলা, বলে আমি এআই কে প্রশ্ন করছি আমার যে অবস্থান আমি কোথায় যাব, এআই বলছে আমি থেরাপিস্টের কাছে যাব। সামহাউ সেখানে একটা ইনসাইড হয়েছে, সে দরজা খুলে বের হয়ে আসছে, সেশন কন্টিনিউ করছে। সো আমাদের হোপটাকে রাখতে হবে এবং একটু স্লো গিয়ে আমাদেরকে হয়তো বা কানেকশনটা তৈরি করতে হবে। আজকাল এআই এর কাছে খুবই এসব ব্যাপারে অনেক কিছু জানতে অনেক চায়, কিছু থেরাপির ব্যাপারে ওরা অনেক কিছু জানতে জানতে চায়, কার কাছে যাব সেটাও জিজ্ঞেস করে এআই কে। সে সাইকিয়াট্রিস্টে যায়নি, বলছে আমার কাউন্সিলের কাছে যাও, তোমার যে অবস্থান এখন কাউন্সিলরের কাছে গেলে তোমার এই জিনিসটা হবে। ফলে সে এসছে, মানে so কোথাও না কোথাও একটা আমরা হোপ খুঁজতে পারি। হ্যাঁ, না এটা- সেটাই, মানে আমার কাছে খুব বেশি উদ্বিগ্নতা কারণ নেই। মনে আর হচ্ছে না আর কি। মোবাইলেও হ্যাঁ। কি করছে সেটা যদি ওনারা একটু খেয়াল করে, হয়তো এআই এর সাথে কথা বলছে, হয়তো ও অনেক কিছু সম্পর্কে জানছে, ও ইনভেস্টিগেশন করছে, ও অনেক কিছু নিয়ে জানতে বুঝতে ওর ভালো লাগে না। ওনারা যদি ভেবে থাকেন যে মোবাইলে না জানিয়ে ও কি না কি দেখছে, কি না কি খারাপ করছে, এত চিন্তা না করে বরং সম্পর্কটাকে একটু গভীর করে ওনারা দেখতে পারে যে ও তো অনেক কিছু জানতে পারে, ওর সাথে ডিসকাস করতে পারে, আচ্ছা তুমি এগুলো জানতে পেরেছো, বাহ দারুণ তো। এই জন্য না খাবার টেবিলে একসাথে একসাথে বসাটা বসতে খুব পারে। জরুরি আসলে, হ্যাঁ। ফ্যামিলি ডিসকাশনটা হওয়াটা খুব জরুরি। না একটা জিনিস খুব ভাল লাগলো যে ছেলে বন্ধু বাসায় আসে, বাইরে বসে ওরা গল্প করে, এটা তো খুবই পজিটিভ। মানে ও বন্ধুটাকে নিয়ে কিন্তু দরজাটা বন্ধ করে দিচ্ছে না, ওরা কিন্তু বাইরেই বসছে। হ্যাঁ। তো এটা তো মানে বেশ কিছু পজিটিভ। উইন্ডো এখনো ওপেন আছে। আমার মনে হচ্ছে যে ওনারা যদি একটু পজিটিভ গুলোকে তুলে ধরেন বেশি, আমরা অনেক সময় একদম। নেগেটিভ গুলোকে অনেক বলতে থাকি তো, হ্যাঁ। তুমি এটা করো না, এটা করো না, এটা করো না, না তুমি করে তো গোল্লায় কি গেছো। ভালো করছে সেটাকে যখন আমরা একটু সামনে নিয়ে আসি, তখন কিন্তু ওই পাশ থেকে একটা Response শুরু উদ্দীপনা হয়। হয়, একটা পজিটিভ একটা ইয়ে Vibe তৈরি তৈরি হয়, পজিটিভ একটা এনার্জি তৈরি হয় অপর পক্ষ থেকে। Right. তো ওনারা ছেলের ভালো কি আছে সেটা যদি খুঁজে খুঁজে একটু ছেলেটাকে শুধু বলার জন্য বলা না, 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 মাঝে মধ্যে মানে কোনো যখন কনটেক্সটটা হচ্ছে ওই কনটেক্সচুয়াল, যাতে কনটেক্সটের বাইরে গিয়ে না, কনটেক্সটের সঙ্গে থেকেই বলা যে তোমার মানে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। রিয়েল অ্যাপ্রিসিয়েশন যেটাকে হ্যাঁ। বলে,
শুধু শুধু মানে খামাখা বললাম আর ওনারা প্রশংসা শুরু করলো, এতে ছেলেটা আরো বিরক্ত হয়ে হ্যাঁ। যাবে। সত্যিকারের প্রশংসা করার মতো জায়গাগুলো ওনারা খেয়াল করবেন এবং তখনই ওকে বলবেন যে তুমি খুব ভালো করেছো বা সুন্দর হয়েছে, আমরা খুশি হয়েছি, এই বিষয়গুলো। সেটাই, মানে যেটাই ছোটখাটো যাই থাকুক সেটাকে উল্লেখ করা আর কি, এবং একটু খেয়াল করা। হ্যাঁ, হ্যাঁ, ছেলেটা যখন শুনছে, ওনার যখন প্রশংসা করছেন, ছেলেটার আসলে সে নিল কিনা, প্রশংসা নিল কিনা, এটা কিন্তু বোঝা এটাও যায়। দেখার বিষয়। একটু আলোকিত হয় কিন্তু চেহারাটা। আর যদি প্রশংসা না নেয়, ওটাও বোঝা যায়। স্ট্রোক ফিল্টার বলে যেটাকে আর কি, আমরা ফিল্টার আউট করে দেই। তো ফিল্টার আউট করে দিল নাকি গ্রহণ করলো, রিসিভ করলো, সেটা কিন্তু চেহারা দেখে বা তাদের আচরণ নন দেখে ভার্বাল বোঝা কিছু যায়। বিহেভিয়ার থেকেও কিন্তু বোঝা যায়। তো ওইটা যদি ওনারা একটু করতে পারেন, আমার মনে হয় এটা ওকে, ওনারা করেছেন কিনা জানি না, একটা জিনিস আমার কাছে লাগলো যে বাবা বললেন যে আমি অনেক পদ্ধতি করেছি, অনেকভাবে ওকে বিরত করতে চেষ্টা করেছি, হয়তো বা ছেলে বিরক্ত হয়ে দরজাটাই দিয়েছে বন্ধ করে। এই যে বারবার করে দরজার লকটাকে মানে খোলা হয়েছে, আবারও সেটা রিপ্লেস করেছে, এরকম কয়েকবার হয়তো হয়েছে। ও মনে হয় এখন একটা হয় না যে একটা নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে যে এখন মাই ওয়ে অর হাইওয়ে, মানে আমি যা ঠিক করব সেটাই সেটাই হবে আর হবে। কি। টোটাল শাটডাউন। হ্যাঁ, ওই জায়গাটাতে চলে গেছে। তো আবার দরজাটা না খুললো, অ্যাটলিস্ট মনের দরজাটা খোলার জন্য যদি কিছু চেষ্টা করা হয় আর কি, সেটা হয়তো কাজে দেবে। তো আমাদের আজকে এখন আর এই মুহূর্তে ফোন নেই, আমাদের তো টপিকটা নিয়ে বেশি কথা হয়নি, মাকসুদের সুযোগ আসেনি কথা বলার। আমরা টপিকটার মধ্যে একটু ফেরত আসি। আমি কালকে সৌরভ ভাই বলার পর আমি সাবজেক্টটা নিয়ে একটু পড়ছিলাম আর কি, দেখার চেষ্টা করছিলাম। খলিল জিবরানের একটা সুন্দর কথা আছে, উনি বলছে মা বাবা হচ্ছে ধনুক আর সন্তান হচ্ছে তীর। ধনুক যখন তীর ছেড়ে দেয় সে কিন্তু তার গন্তব্যে যায়। হ্যাঁ, তাহলে মা হিসাবে যদি সে সেই চিন্তাটা করতে পারে যে আমি আমার যতটুকু করার করেছি, আমার সন্তান ছেড়ে দিয়েছি, সে তার গন্তব্যে যাক, আমি আমার মতো করে থাকি, এই ফিলিংটা আনাটা আসলে অনেক জরুরি। আবার একটা জায়গায় একটু হাসি পাচ্ছিল যে আমার ছেলেকেও তো বিয়ে দিয়েছি, মা কি চিন্তা করবে, আমার একটু চিন্তা হচ্ছিল যে বৌমা আসবে, আমার জীবনের তো একটা প্যাটার্ন আছে আমার ঘরে, আমার ইয়েতে, তাই না, সেই একটা অ্যাংজাইটি কিন্তু ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেটা খাপ খাইয়ে নিতে হয়েছে। সেটাই। তো আমরা চিন্তা না করি, কারণ আমার যদি ব্রট আপ, আমার সন্তানের সাথে আমার কানেকশন যদি স্বাধীনভাবে আমরা উপভোগ করতে পারি, তাহলে তীর যেখানে যাক না কেন সে কিন্তু তার টার্গেটকে ছুঁতে পারবে। সেটা একটা বিষয়। আরেকটা উনি বলেছেন যে সন্তান কিন্তু আমাদের সম্পদ না, মানে সে পৃথিবীতে এসেছে তার মতো করে বড় হওয়ার জন্য। অতএব সে একসময় বড় হবে, তার মতো করে জীবনটাকে ধারণ করবে, লালন করবে, পালন করবে। তাহলে সেই জায়গাটাতেই আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু এই বিচ্ছিন্নটা আমি যেটা দেখি যে আমরা বলি এই যে আমার মায়ের একটা অনুভূতি হবে সন্তানকে নিয়ে, তার কিছু হয়তো পাস্ট হিস্ট্রি থাকতে পারে, মায়ের বড় হওয়া, আমরা যেটাকে অ্যাটাচমেন্ট ইস্যু বলি আমরা, ইভেন তার দাম্পত্য জীবনে এসে যখন সে যুক্ত হয়েছে সেখানেও অনেক চাওয়া না পাওয়ার অনেক বেদনা থাকতে পারে, যে সন্তানকে ফোকাস করে হয়তো বা সেগুলো সে ভুলে গিয়েছে, মুছে গিয়েছে, সেগুলোকে সে ক্যারি করছে। তাহলে এই অতীত বিষয়টা তাকে বাধাগ্রস্ত করে, তার ইমোশনকে বাধাগ্রস্ত করে। আরেকটা হচ্ছে যে ফিউচার, যে আমি একা হয়ে যাব, সমাজের অনেক কথা বলি, তুমি তো এখন একা হয়ে গেছো, ছেলে তো পর হয়ে গেছে, এই যে সামাজিক কথাগুলো আমরা বলি, এই ভবিষ্যৎ নিয়েও তাদের একটা অ্যাংশাস তৈরি হয়। তো সেটা হচ্ছে আরেকটা বিষয়। আরেকটা আমরা বলি যে বর্তমান, যে একজন মা যখন এইভাবে কষ্ট করে একটা সন্তানকে বড় করলো, সেও তো আসলে বয়সের সেন্সে একটা জায়গায় গেল। আচ্ছা, কষ্ট করে বড় করলো বলো কেন? নিষ্ঠার এটা তো কাজ। ওকে, নিষ্ঠা, আমার শব্দ চেঞ্জ করছি, নিষ্ঠার সাথে সেটা সেই নিষ্ঠা এবং মায়ের ভালোবাসা। না, মমত্ব নিয়ে। নিষ্ঠার কষ্ট সেটা আমি ওই শব্দটা বলছি না। মানে আমরা বাচ্চাকে যে বড় করছি, কষ্ট করছি, আসলে তো মানে এটাই তো আমাদের কাজ। Yeah. আমরা তো চেয়েছি ওদেরকে, তাই না? আমরা অবশ্যই। কিন্তু চেয়েছি Okay. বলে ওরা পৃথিবীতে এসছে। তাহলে এখানে কষ্ট হচ্ছে, আমরা অনেক সময় বলে ফেলি যে তোমাকে এত কষ্ট, তোমার জন্য এত হ্যাঁ। কষ্ট মা বলে, করেছি। এই বাবা কথাটা বলে। কি আমাদের বলা উচিত? একদম না। তাই না? সো আমরা আনন্দ নিয়ে আমাদের জবটা আমরা করছি। পালন পালন করছি। করেছি। দিস ইজ আওয়ার ডিউটি। তখন তার মাঝে যে এই যে তার বয়সের সেন্সে তার যে একটা পরিবর্তন, সেখানেও কিন্তু তার শারীরিক মানসিক পরিবর্তন আসে, যেটা বর্তমানে সে ফেস করছে, যেটার অনেক কিছু হয়তো বা তার আবেগীয় অনেক বিষয়কে সে সন্তানের মাধ্যমে পূরণ করত। তাহলে এখানে পাস্ট, ফিউচার, প্রেজেন্ট অনেক কিছুই কিন্তু তাকে প্রভাবিত করে। এবং একইভাবে আমাদের সামাজিক অথবা আমাদের মনস্তাত্ত্বিক যে গঠন, সেখানেও কিন্তু এই বিচ্ছিন্নতাকে আমাদেরকে নানাভাবে কষ্ট দেয়। তো আমরা যদি ভাবি যে আমার সন্তান হয়তো বা একটা নতুন রোলে গেছে,
তাহলে আমিও তো একটা নতুন রোলে গেছি অ্যাজ এ ফাদার। আমি হয়তো বা শ্বশুর কথার কথা, উনি শাশুড়ি মা হিসেবে একটা নতুন রোলে গেছে। আমাদেরকে সেই রোলগুলোকে এনজয় করা। তবে এটার সাথে খাপ খাওয়াতে গিয়ে আপাও যেটা বলছিল, সবাই বা আপনিও বলছিলেন, সবাই হয়তো বা সেই জায়গাটা ওইভাবে মনস্তাত্ত্বিকভাবে আঘাত পায় না, আতঙ্কিত হয় না। ফলে এটা কোপিং বা মানিয়ে নেওয়ার বিষয়গুলো আস্তে আস্তে হয়। কিন্তু এই ট্রানজিশনটাকে যারা ম্যানেজ করতে পারে তারা হ্যাপি হয়। ট্রানজিশনটা যদি বাংলায় বলো। এটা আমরা যদি বলি একটা মধ্য পর্যায়ে, আমরা প্লেনে যাই না, একটা জায়গায় নামি, কিছু সময় থেকে আবার সেখান থেকে চলে যাই, আমরা তো ওইটাকে বলি ট্রানজিশন। তো একটা জায়গায় কিছু সময়ের জন্য আমরা হয়তো আটকে যাই, কিন্তু আমাদের তো অনেক ধরনের অভিজ্ঞতা আছে, রোলগুলোকে এনজয় করা শুরু হয় এবং দেখা যায় যে পারস্পরিক বোঝাপড়াটা যদি ভালো হয়, মানে এখানে তো কেউ কারো প্রতিপক্ষ হয়ে আসছে না। আমরা বলি না যে এখন তো খেলা চলছে আর্জেন্টিনা ব্রাজিল, যে কে কাকে হারাবে, এখানে তো একটা রোল শুধু ক্রিয়েট হলো। সো প্রতিপক্ষ না ভেবে আমরা যদি ভাবি যে আমাদের আরেকটা নতুন রোল ক্রিয়েট হয়েছে, পরিবারে একজন সদস্য যুক্ত হয়েছে, তখন সেটা কিন্তু এই মনস্তাত্ত্বিক জায়গার অনেক কিছুকে বরং আরও বেশি আনন্দ দিতে পারে। কারণ এই সন্তানকে ধরে আরেকজন নতুন মানুষের সাথে পরিচয় হওয়াটাও তো একটা বড় বিষয় আছে। তো আমার মনে হয় যে আমাদের পাস্ট অথবা অতীত ভবিষ্যতের বিষয়টাকে বর্তমানে যদি আমরা এনজয় করতে পারি, আমাদের তো বলা হয় যে অতীত নিয়ে ভাবলে, আমাদের সেই কষ্টগুলো ধরে রাখলে আমাদের মন খারাপ হয়ে যায়, আর ভবিষ্যতের অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের ভিতরে উদ্বিগ্নতা বেড়ে যায়। ফলে আমরা প্রেজেন্ট মোমেন্টগুলোকে এনজয় করব। আর ছেলে যদি তার মতো করে তার রোলগুলো প্লে করে, আমরা বলি যে সেও হাজবেন্ড হয়েছে, কিন্তু মার কাছে তো সে সন্তান, অতএব মার জন্য মারটুকু করুক, ওয়াইফের জন্য ওয়াইফেরটুকু করুক। সেটাও একটা কিন্তু জায়গা রয়েছে এত যেখানে কি ব্যালেন্স করে করা যায়? যায়। যতটুকু করা যায় সেটা করতে পারা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, আমি তারপরে একটু যোগ করি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মায়ের রোলটার একটা চেঞ্জ। যে কোনো চেঞ্জ যে কোনো মানুষের জন্য একটা কঠিন ব্যাপার। যেমন ক্লাসে একটা নতুন স্টুডেন্ট আসলে কিন্তু ওই আগে যারা আছে তাদের ওকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে, আর নতুন যে আসলো তার জন্য একটু সময় লাগে। সো এটা একটা চেঞ্জ, যে কারণে এই চেঞ্জটা একটু আমাদের ব্রেনের দিক থেকে একটা ডিফিকাল্টিস হয়, তারপরে জিনিসটা একটা স্বাভাবিক পর্যায়ে যায়। আর মায়ের এটা একটা বিশাল চেঞ্জ। সো তারও এই ট্রানজিশনটা বা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে তার কষ্ট হবে, এটাই স্বাভাবিক, এবং এটাও খুব স্মুথলি যাওয়া সম্ভব। ছেলেদের মধ্যে একটা মানে ইদানিং এমন একটা ব্যাপার হয়ে গেছে, হয় মাকে নিয়ে সে ভালো থাকবে, না ওয়াইফকে নিয়ে ভালো থাকবে, বা সঙ্গীকে নিয়ে। এই একজনকে নিয়ে ভালো থাকবে এটা কিন্তু আসলে মানে অনিবার্য নয়, দুইজনকে নিয়েও ভালো থাকা যায়। যেমন মার প্রতি যে ভালোবাসাটা ছিল এটাই বজায় থাকবে, আবার সঙ্গীর প্রতি যে দায়িত্ব বা সম্পর্কটা সেটাতেও সে প্রায়োরিটি দিবে। পরিষ্কার কমিউনিকেশন, একটা পরিষ্কার সীমারেখা যদি সম্পর্কগুলোর মধ্যে ছেলে রাখতে পারে, তাহলে কিন্তু যে কোনো সম্পর্কে চালিয়ে যাওয়া কোনো ব্যাপার না। তবে এক্ষেত্রে মাও যদি একটু চিন্তা করে যে ছেলেটাও কিন্তু একটা নতুন সম্পর্কে যাচ্ছে, সেখানেও তার আবেগের একটা সংযোগ আছে, তাকেও অনেক কিছু নতুন রোলে, নতুন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে ওকে যেতে হচ্ছে। মারও এখানে একটা সাপোর্টের ব্যাপার আছে। সো এখানে মাও যদি ছেলেকে হেল্প করে, এই বিষয়টা অনেক সহজ এবং সুন্দরভাবে সম্ভব। তবে আমরা মারা যে ডায়লগগুলো দিই, এই ডায়লগগুলো যদি একটু খেয়াল রাখতে পারি ভালো হয়। যেমন তোমাকে কষ্ট করে বড় করেছি, বা মায়ের ঋণ মনে করিয়ে দেওয়া, বা তুমি না হলে তোমার বাবার কাছে আমি, বাবাকে ছেড়ে আমি অনেক আগে চলে যেতাম, আমি আরো ভালো থাকতাম। এই যে ডায়লগগুলো, এগুলো ছেলেটার জন্য ক্ষতিকর, কষ্টকর। এখন আমরা মায়েরা আসলে যদি নিজেদের ব্যাপারে একটু যত্নশীল হই, তাহলে কিন্তু ব্যাপারটা হয় না। কারণ ছেলেটা কিন্তু কখনোই মাকে বলেনি যে তোমার কষ্ট হলেও তুমি থাকো, অথবা আমাকে এনেছো, এটা তোমার অনেক বড় একটা অপরাধ হয়েছে। এগুলো কোনোটাতেই কিন্তু ছেলেটার কোনো দায় নেই। এটা মায়ের নিজের দায়িত্ব, না মায়ের নিজের আন্ডারস্ট্যান্ডিং। আমাদের মায়েরা যদি নিজেদের ব্যাপারে আর একটু যত্নশীল এবং সচেতন হন, আমার মনে হয় এটা আরো সুন্দরভাবে সম্ভব। একটু হয় কি, মায়েরা যদি মানে কিছু নিয়ে ব্যস্ত না থাকেন, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না মায়ের কাজ কমে যায়। হ্যাঁ, তাই না? এটা স্বাভাবিক। তখন কিন্তু আরেকটু আধিপত্য বিস্তার করার ব্যাপারটা তখন করতে ইচ্ছে করে, কারণ আর তার তো আসলে অন্য অকুপেশন কিছু আগে করার নাই। সকাল থেকে যে কাজকর্মগুলো উনি করতেন, যদি উনি মানে বাইরে কাজ না করে থাকেন, গৃহের অভ্যন্তরে ওনার সমস্ত কর্মকাণ্ড, তখন একটা সময় তো ছেলে মেয়ে বড় হয়ে গেলে তো তার আর কাজ
ওরকম ছেলে মেয়েকে নিয়ে আর কাজ থাকছে না, হ্যাঁ। তখন একটা বড় পোর্শন কিন্তু ফাঁকা লাগে। জি তো সেই জন্য আসলে মাদেরকেও যদি তারা যদি কিছু কাজে নিজেদেরকে একটু ব্যস্ত ব্যস্ত করে রাখতে পারে। তাহলে ভালো হয় আর কি, মানে ঘর কন্যার কাজ আর কতক্ষণ, তাই না? নিজের কিছু অ্যাসোসিয়েশন, হ্যাঁ। হ্যাঁ, নিজের ভাই বোন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনের সাথে গল্প করা, দেখা সাক্ষাৎ করা, তারপরে ওনাদের নিজস্ব কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোতে নিজের যত্নটা বাড়ানো, এগুলো থাকলে হয়তো উনি ওনার ওয়ার্ল্ডটা কি, ওনার নিউ ডিউটিসগুলো কি, এটা উনি ফোকাস করতে মানে আমাদের দেশে না ওই ব্যাপারগুলো তৈরি হয়নি আর কি। আমি যখন আমেরিকা একবার ভিজিট করছিলাম, এক ভদ্রমহিলা সারাদিন, উনি কিছু, ওনার 70 বছর বয়স, কিন্তু উনি ভীষণ চমৎকার স্বাস্থ্য, এবং উনি সব সময় সোশ্যাল ওয়ার্ক করছেন। মানে উনি যখন প্যান্ট শার্ট পরে বেরোতেন, ড্রাইভ করে যাচ্ছেন, এবং উনি ওই কি বলে এইডস রোগীদের মানে সাহায্য নিয়ে কাজ করতেন আর কি। তো এইডস তখন একটা সময় তো এইডস খুব বেশি মানে একদম মহামারী আকারে হয়েছে। তো খুব ভালো লেগেছে যে উনি এত কর্মঠ, মানে ওনাকে ওনার স্বাস্থ্যগত দিক থেকে উনি একদম ফিট, মানে ওনার মনও খারাপ না, উনি কিন্তু সিঙ্গেল, ওনার হাজবেন্ড মারা গেছেন, এবং ওনার ছেলেও আরেকটা ইয়েতে থাকে, কানাডাতে থাকে, উনি ইউএসএ থাকেন। উনি কিন্তু অসম্ভব ব্যস্ত একটা মানুষ, কারণ ওনাদের অনেক কাজ আছে, যে তারা এইডস রোগীদের জন্য যে কাজ করছে, মানে অনেক সোশ্যাল ওয়ার্ক করেন উনি, নানান ধরনের সোশ্যাল ওয়ার্ক করেন। আমাদের না এই ধরনের ব্যাপারগুলো তৈরি হয়নি, সুযোগগুলো হয় না। এগুলো কিন্তু খুব প্রয়োজন, যে একটা বয়সের পরে আমরা যদি সোশ্যাল ওয়ার্কেও নিজেকে নিয়োজিত করতে পারি, এটা থেকে যেমন মনটাও ভালো থাকে, একটা মানে হয় না, একটা ফুলফিলমেন্ট হয়, মানে জীবনটাকে উপভোগ করতে পারি আমরা তখন। নিজের লাইফটার একটা ভ্যালু খুঁজে পায়, হ্যাঁ। একটা মূল্য খুঁজে পায়। ওই ছেলেকে নিয়ে আটকে থাকাটা কমে যায়, কাজ থাকে না বলে হয়তো সে কাজকে ধরে রাখার চেষ্টা করে, ওটাকেই আমরা ভুলভাবে ইন্টারপ্রেট করি। ছেলের জীবনে তো সে আসলেই অনেক গুরুত্বপূর্ণ রোলে ছিলেন, কিন্তু এই এখন যে কাজ কমে যাচ্ছে, ওনার ভিতর যে অনুভূতিটা হচ্ছে, এটার ব্যাপারে ছেলেরও কিছু মানে দায়িত্ব আছে, মাকে সুন্দর করে বাউন্ডারিটা বুঝিয়ে দেওয়া, নিজে বাউন্ডারিটা বুঝে নেওয়া। সো এই জায়গাতে আসলে ভুলটা হয় বলে আমরা এরকম একটা ঝামেলায় পড়ে যাই। আমার মনে হয় ছেলের দায়িত্ব, ছেলেকে তো আর ওইভাবে আমরা গড়ে তুলি না, যে হ্যাঁ, ছেলে ওই সেটাই। দায়িত্বটা এই পালন কারণেই করবে, করে। আমরা সবসময় ওর তুষ্টির জন্যই কাজ করি। হ্যাঁ, কিন্তু আমাদের সামাজিক কাঠামোর মধ্যেই অনেক সমস্যা আর কি, আমরা কাঠামোটাই ঠিক মতো তৈরি ম্যাডাম করতে এই পারি কারণেই তো এখন সামাজিকভাবে আওয়াজটা উঠেছে যে ছেলেদেরকেও মায়েদের মানে সব দিক থেকে তৈরি করার ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত, এবং ছেলেরা ঘর কোথায় কোনো স্লোগান হচ্ছে? আমি তো কোনো স্লোগান শুনিনি এখন পর্যন্ত। তারপরও তো আওয়াজ উঠেছে, হ্যাঁ, একটা সেই না একটা আওয়াজটা- জায়গায় তো শুরু হতেই হবে। হয়তো এখন আওয়াজটা উঠেছে যে মায়েদেরকে বোঝানো হচ্ছে, ছেলেরা নিজেদের থেকে বুঝতে, যে সঙ্গীর সাথে সব কাজে হাত লাগাতে হয়, সব কাজ সবার, তা ঘরের কাজ সঙ্গীর আর বাইরের কাজ ছেলেদের, এই জিনিসগুলো তো এখন চেঞ্জ আসছে। তো মায়েরাও জিনিসগুলো আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ। কোথায় চেঞ্জটা দেখতে পাচ্ছ? আমি কিন্তু তেমন পরিবর্তন দেখতে পাচ্ছি না। না ম্যাডাম, কিছু মিলেই আছে আপনার, যে চেঞ্জও আছে, আমাদের সীমাবদ্ধতাও আছে। আপনি যেটা বললেন যে হয়তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, এখনো অনেকে আমরা অনেক পিছিয়ে আছি হয়তোবা চিন্তাধারার মধ্য দিয়ে, তারপরে না, আমাদের সামাজিক কাঠামোই তো তৈরি হয়নি। এই অবকাঠামোটাতে কোনো না কোনো ভাবে, মানে একটা কাঠামো তৈরি হলে সেটা রান করে, দীর্ঘদিন চলতে থাকে, কিন্তু এটা স্ট্রাকচার না পেলে তো কোথায় গিয়ে শেষ হয়ে যায়, সেটা মানে একেবারেই কোনো পাশের বাড়ির মানুষের সাথেই তো কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না হচ্ছে আর না, কি তাই আমাদের। না? সেই আমরা কিন্তু জায়গাটাই আছে। বেশিরভাগই এখন অ্যাপার্টমেন্ট লিভিং এ আছি, আছি। কিন্তু কোথায় আমাদের দেখা সাক্ষাৎ, কোথায় আমাদের অনেক কিছু কিছু হয়তো মানে পরিবর্তনের ইয়েতে আছে। বিল্ডিং এ হয়তো আছে, কিন্তু খুবই কম আর কি। আমাদের ওই যে পাড়া প্রতিবেশীর যে ঘটনাটা ছিল, সেটা ভীষণভাবে বিলীন হয়ে গেছে, কিন্তু ওই জিনিসটা একেবারেই আর কাজ করছে না আর কি। তবে একটা জিনিস খুব লক্ষণীয়, ওই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ সময় আমি দেখেছি যে যখন স্বামী স্ত্রীর যে একটা বয়সের পরে তারা আবার দুজনের বন্ধু হতে পারেন, তাদের হয়তো শারীরিক চাহিদাগুলো আগের মতো নেই, কিন্তু তাদের যদি মানসিক বন্ধনটা হয়, ওই বয়সে কিন্তু তারা খুব ভালো বন্ধু হতে পারেন, যদি দুজন পার্টনারই বেঁচে থাকেন আর কি। সেটা হলে কিন্তু তখন ওই ছেলের উপরে নির্ভরশীলতা অনেক কমে যায় আর কি। হ্যাঁ, তো সেটা আসলে অল্প বয়সেই
বন্ধনটা তৈরি করাটা, ছেলের জীবনেও তো আর সঙ্গী আসে, তাকেও যদি সেও যদি দেখে বাবা মা এত সুন্দর বন্ধুত্ব করেছেন, সেও কিন্তু তার জন্য তার- কিন্তু একটা সুন্দর একটা হ্যাঁ। ছবি হয় আর কি। Role তো model আমাদের হিসেবে। দাম্পত্য সম্পর্কটা খুব জরুরিভাবে কাজ করে আর কি জায়গাটাতে। আমাদের শেষ করতে হবে। আমরা অনেকক্ষণ গল্প করলাম, আগামীতে আশা করছি আবার দেখা হবে। আর সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার পালা। আর আজকে আগামী সপ্তাহে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য বা বিয়ের সম্পর্কের সুন্দর থাকার জন্য শুধুমাত্র কি ভালোবাসাই যথেষ্ট, নাকি আরও অনেক কিছু দরকার আছে? শুধু ভালোবাসা দিয়ে আমরা একটা সম্পর্ককে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো কিনা বিবাহিত জীবনে, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।